এটা। এবং ফ্রিল্যান্সাররা করে কি, বেশিরভাগ ফ্রিল্যান্সার, আমি উদাহরণ দিই, তারা ফাইবার বা আপওয়ার্কে মার্কেট প্লেসে খুলে অ্যাকাউন্ট খোলে, অ্যাকাউন্ট করে তারা শুধু নিজের ইনকামের কথা চিন্তা করে যে আমি ইনকাম করব, ক্লায়েন্টকে দেবো সেবা, ঠিক আছে, ক্লায়েন্টকে দেবো 2 টাকার সেবা, উপার্জন করবো 100 টাকা। এটা হয় না, এরকম হয় না। আপনি যদি 100 টাকা উপার্জন করতেই চান, তাহলে আপনাকে 100 টাকার ভ্যালুটাই দেখাইতে হবে। 100 টাকার ভ্যালুটা সে যেন ফিল করতে পারে, হ্যাঁ আমি যে ভ্যালুটা পাইছি এটা 100 টাকা। যেমন আপনি যখন একটা টি শার্ট ক্রয় করেন, মনে করেন 100 টাকার কিংবা 200 টাকার কিংবা 500 টাকার টি শার্ট কিন্তু বিভিন্ন দামের আছে। আপনি 100 টাকা দিয়ে যে টি শার্ট কিনবেন ওইটাতে আলাদা ফিল পাবেন, এবং 500 টাকা দিয়ে যে টি শার্টটা কিনবেন সেটাতে কিন্তু আলাদা ফিল পাবেন। তো 500 টাকা দিয়ে যখন আপনি টি শার্টটা কিনতেছেন, তখন কিন্তু আপনি এইটা মনে করেন যে হ্যাঁ এটা 500 টাকা দিয়ে কিনছি, আমি জিতছি। নিজে নিজে কিন্তু মনে করেন যে হ্যাঁ আমি জিতছি, ভালো একটা জিনিস পাইছি। আর দোকানদার এটাও মনে করে যে আমি জিতছি, 500 টাকা পাইছি। হ্যাঁ, রেকর্ড স্টার্ট হয়েছে। হ্যালো, হ্যালো ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তো আমাদের ভিডিও এখন এত মানুষ দেখে না, বাট 30-40 জন দেখে। বাট আমরা যদি ধরেন এই 30-40 জনের একটা ক্লাসরুম হিসাবে ধরি, যে একটা ক্লাসরুমের মধ্যে আমরা 2 জন হচ্ছে যে ক্লাস নিতেছি, দেখেন 50 জনের কিন্তু অনেক বেশি, তাই না? কিন্তু তো ইউটিউবে দেখা যাইতেছে যে জাস্ট 50টা নাম্বার, বাট আপনি যদি চিন্তা করেন যে 50 জন মানুষ আসলে ক্লাসের মধ্যে আছেন, তো আমরা 2 জনে ওনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, তো জিনিসটা কিন্তু ফ্যাসিনেটিং। বাট অনলাইনে হইলে ওই জিনিসটা আসলে ইয়া হয় না। বাট আপনি যদি কম্পেয়ার করেন, এটা এই জিনিসটা আসলে যে এক্সপেকটেশনটা আসলে লোয়ার রাখা, আমাদের অত এক্সপেকটেশন নাই যে ইয়া, বাট আমরা করতেছি আমাদের জাস্ট ডকুমেন্ট রাখার জন্য। আর একটু আলোচনা করলে 2 জনের মধ্যে একটা এনার্জি আসলে পাওয়া যায়, এই জন্য। তবে হোপফুল যে হয়তো বা 50 জন হয়তো 50,000-এ পরিণত হইতে পারে আশা আপকামিং। করা যায় ইন ফিউচার। তবে এটা ট্রাস্ট রাখতে হবে নিজের প্রতি যে হ্যাঁ এটা পারবো, আমাদের দ্বারা সম্ভব। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমি যখন ক্লাস 8, 9, 10 পর্যন্ত পড়ছি, আমার ক্লাসেও এইরকম নাম্বারের সংখ্যাই ছিল 50-60 জন, এর বেশি খুব না। তো এটা দেখেন যে তখন একটা শিক্ষক 50-60 জনকে পড়াইতেছে। আমরা যদি আমাদের ভিডিও যদি এই যে এরকম 50-60 জনও দেখে, আমাদের থেকে যদি সামান্য কিছু একটা নলেজও পায়, সেটা তাদের জন্য অনেক কিছু। বা আমরা যে কিছু একটা শিখাইতে পারছি, এটাও আমাদের জন্য অনেক কিছু। আমরা হ্যাঁ, মেইনলি হচ্ছে যে আমার যে টেন্ডেন্সি সেটা হচ্ছে যে আমরা এই যে 2 জনের কথা বলার মাধ্যমে যে আমাদের নিজেদেরকে বিল্ড করা, আসলে যে এই না যে মানুষকে আসলে বিল্ড করানো লাগবে। যখন আমরা এই যে একে অপরের কথা বলতেছি, আমরা কিন্তু আসলে নিজেদেরকে সাবকনসিয়াসলি বিল্ড করতেছি। যেমন স্টোরি টেলিং একটু ইমপ্রুভ হইতেছে, বা 2 জনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশনশিপ হইতেছে। আমরা হচ্ছে যে আবার নিজেদের ওন এক্সপেরিয়েন্স গুলো কিন্তু শেয়ার করতেছি। আপনার যে ইউনিক পয়েন্ট অফ ভিউ, যেটা আমি আসলে আমার কাছ থেকে হয়তোবা দেখতে পারতেছি না, বা আপনার মুখ থেকে শুনে আমি হইতেছে নতুন, নতুন আইডিয়া কিন্তু জেনারেট হইতেছে। তো এই বিষয়গুলাই আসলে আমাদের দরকার। আমাদের যে মানুষে দেখানো লাগবে, বা এটা আমরা কখনো ওরকম এক্সপেকটেশন লোয়ার, বাট হচ্ছে যে আমরা আমাদের এফোর্টটা দিব যে হাই এফোর্ট। এই যে আপনি বললেন না যে পয়েন্ট অফ ভিউটা জিনিসটা কঠিন, গভীর চিন্তার বিষয়। এই জিনিসটা দেখেন, সবাই কিন্তু একই বিষয়, একই জিনিস একই রকম ভাবে চিন্তা করে না। আমরা যখন কোনো বই পড়ি, সবাই কিন্তু একই বই একই সময়ের মধ্যে বুঝতে পারে না। কাউকে ওই জিনিসটা বুঝতে 1 ঘন্টা সময় লাগে, কাউকে বুঝতে লাগে আবার 1 বছর একই জিনিস বুঝতে। রাইট। সময় লাগে, কারণ পয়েন্ট অফ ভিউ ওটা তৈরি হইতে সময় লাগে। কারো চিন্তার ক্যাপাসিটিটা খুব কম, কারো এটা খুব বেশি। তো এটাই আর কি। হ্যাঁ, এটা এটা বই আসলে একটা মজার একটা জিনিস, যেটা হচ্ছে যে আপনি যদি একটা বই যদি আপনি ডিফারেন্ট টাইমে পড়েন, আবার একটা বই আপনি ধরেন অনেক আর্লি এজে পড়ছেন, বাট এই সেম বইটা আপনি আবার হচ্ছে যে 2-3 বছর পরে গিয়ে পড়ছেন, আপনি তখন গিয়ে নতুন নতুন ইনফরমেশন পাইবেন, বা আপনার নতুন মনে হইব, বা আপনার কাছে হচ্ছে যে আরে এই জিনিসটা তো আমি আসলে আগে কখনোই খেয়াল করি নাই, এরকম মনে হইব। আমি তো বা আসলে হচ্ছে যে আপনি ওই জিনিসটা অ্যাডাপ্ট করার জন্য হচ্ছে যে 2-3 বছর পরে গিয়ে হয়তো এমন একটা অ্যাঙ্গেলে আসলে চিন্তা করছে, এমন একটা অ্যাঙ্গেলে চিন্তা করা যাইতো, যেটা হচ্ছে যে আপনি 2-3 বছর আগে হয়তো পারেন নাই। তো বই আসলে একটা ফ্যাসিনেটিং একটা জিনিস,
যেটা আসলে পড়লে নতুন নতুন ইনফরমেশন পাওয়া যায়, বা বই হচ্ছে কাছে যে hidden knowledge পাওয়া যায়। ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট আউটকাম আসে ডিফারেন্ট এইজে, আবার ডিফারেন্ট মানুষের কাছ থেকে। সেম বই একজনে পড়ছে, তার কাছে অন্যরকম চিন্তা ভাবনা, সে অন্য ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে পারছে। তো এই জন্য জেমস ক্লিয়ার, যে আসলে ওই দ্য অটোমিক হ্যাবিটের যে লেখক, দ্য অটোমিক হ্যাবিট না, বেসিক্যালি নামটা হচ্ছে অটোমিক হ্যাবিট। তো উনি বলছে যে দুইটা জিনিস আমাদের লাইফে ওভারঅল কোয়ালিটি অফ লাইফ আসলে ওভারঅল কোয়ালিটি অফ লাইফ বাড়ায়। একটা হচ্ছে যে এক্সারসাইজ, আরেকটা হচ্ছে বই। যে বই ধরেন আপনি বই পড়লেই আপনার হচ্ছে যে ওভারঅল কোয়ালিটি অফ লাইফ বাড়বে। এটা কিভাবে? কারণ হচ্ছে যে আপনি বই থেকে যে নলেজটা আসলে নিতেছেন, একজনের পুরা লাইফের একটা হোল একটা স্টোরি, তার পুরা লাইফে একটা হোল একটা হচ্ছে যে তার নলেজ। তো সে হয়তো অনেক রিসার্চ করছে, তার অনেক এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে সে গেছে। আপনি যখন বইটা পড়েন তখন পঞ্চ ইন্দ্রিয় আসলে কাজ করে, যেটা আপনি যখন বইটা পড়তেছেন আপনার পুরা লেখকের সাথে আপনার মাইন্ডটারে আসলে মিলাইতেছেন। তো এইজন্য কানেক্ট। বই আসলে, হ্যাঁ, বই আসলে আপনার পুরা কোয়ালিটি অফ লাইফ একটা ইনশিওর করে। আর সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি আমরা আজকে কি বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি? তো তাহলে আজকে আসলে যে সবচেয়ে কমন একটা বই, যেটাও আসলে যে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের আ পড়া উচিত। আই গেস আমি এই বইটা সর্বপ্রথম পড়ছিলাম 10 এ থাকতে, যে 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল। সেটা আমি আমি ইন্সপায়ার্ড হইছিলাম হচ্ছে গিয়া ওই মাহমুদ হাসান সোহাগ এন্ড হচ্ছে যে আইমান সাদিক, ২ জনে একটা মানে করছিল যে আপনার সবচেয়ে তারা তাদের তো রকমারির একটা প্লেলিস্ট আছে যে বই কথা বা সামথিং এরকম একটা। তো ওখানে এরা এই বইটা নিয়ে কথা বলছে। তো আমি এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আসলে এই বইটা পড়ছি। খুবই ফেমাস একটা বই। এই স্টিভেন আর কভের লেখা। এখানে ৭ টা হ্যাবিটের কথা বলা হইছে। যে ৭ টা হ্যাবিট আসলে আ তার লাইফ টাইমে ইম্পোর্টেন্ট। জাস্ট নট অনলি যে ক্যারিয়ার বা সামথিং। পুরা ওভারঅল তার প্রোডাক্টিভিটি থেকে শুরু করে, তার পার্সোনাল লাইফ থেকে শুরু কইরা, তার হচ্ছে যে ভ্যালুস থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়াতে এই ৭ টা জিনিস কভার করা হইছে। যারা আসলে টোটালি হাইলি ইফেক্টিভ পিপল। আমি যারা এই বইটা ওয়ার্লডে পড়ছি। আসলে আ অনুসরণ করার মতো, যারা আসলে। আমি আমি আসলে এই বইটা পড়ছি অ্যা অনেকজনের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে। আমি আগে দেখছি অনেক ব্যক্তি এই বইটা নিয়ে কথা বলত। তারপর আমি গত বছর এই বইটা পড়ে শেষ করছি। গত বছর প্রায় অনেক দিনই লাগছে বইটা পড়ে শেষ করতে। অনেক নলেজ আছে, হিডেন নলেজ। ৭ টা সিক্রেট বলা হয়েছে। ৭ টা হিডেন মেসেজও দেওয়া হয়েছে। এটা ইন্টারেস্টিং বই সত্যি। হ্যাঁ, এক্সাক্টলি, যে আমি আপনার হচ্ছে যে ১ম এ ওই যে পড়লাম, বাট তখন অত অনেক কিছু আছে আমি আসলে অত ওরকম ভাবে ওই অ্যাঙ্গেলটাতে চিন্তা করি নাই। পরে আমি ভাবলাম, পরে আমি আবার লাস্ট ইয়ার ২০২৬ এর সরি ২০২৫ এর ১ম দিকে আবার বইটা রিভিউ করি। যে ৭ টা হ্যাবিটের কথা বলা হইছে, যে এখানে নিজেকে আরো একটু বেশি কিভাবে প্রোঅ্যাক্টিভ করা যায়। যে আ তো ১ম যে হ্যাবিটটা সেটা হচ্ছে যে আ বি প্রোঅ্যাক্টিভ। তো হুম। প্রোঅ্যাক্টিভ মানেটা কি? যেমন হচ্ছে যে আপনি যেকোনো সিচুয়েশন এ থাকেন না কেন, বা হচ্ছে যে যেকোনো একটা সিচুয়েশন হোক বা যাই হোক, কিন্তু আপনার ফোকাসটা হবে যে প্রোঅ্যাক্টিভ। যে যেমন হচ্ছে যে আপনার প্রবলেম, মানে আমি যদি বেসিকলি বলি, আসলে প্রবলেম আসলে প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে ওই প্রবলেমটাকে রেসপন্ড করি। এটা আরকি বলা হয়েছে যে টেক রেসপনসিবিলিটি অফ ইউর লাইফ। যেমন ধরেন আমি আমার হয়তোবা সবারই একটা লাইফের একটা আনফেয়ার অ্যাডভান্টেজ আছে। কারো হয়তো টাকা-পয়সা বেশি, কারো হয়তো এনভায়রনমেন্টালি সে ভালো। কা এরকম একটা জিনিস আছে কারোর। বাট আমি যদি ওই কথা চিন্তা করি যে না, আমার তো এরকম কোনো কিছু নাই, বা এরকম সেরকম হইছে, বা আমি এরকম একটা ব্যাড সার্কামস্ট্যান্সেস এ আছি, আমি যেটা আসলে অন্যজনের দিকে তাকালে বোঝা যায় যে না, আমার একটা কম্পারিজন, যে আমি একটা খারাপ সিচুয়েশন এ আছি। বাট এইটা আসলে মেইন বিষয় না। মেইন বিষয় এখানে বলা হয়েছে প্রোঅ্যাক্টিভ মাইন্ডে যারা আছে, যে সিচুয়েশন যাই থাকুক, সার্কামস্ট্যান্সেস যাই থাকুক, তারা আসলে রেসপনসিবিলিটিটা নিজে নেয়, এবং ওই যে প্রবলেমটা ওটাকে আসলে তিনি ভালো পজিটিভ ওয়েতে রেসপন্স করার চেষ্টা করে। এটাই আসলে হুম। প্রোঅ্যাক্টিভ মাইন্ডের যে বেসিক কথা। হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি হইছে কি আ সাধারণত আমরা সকলেই মানে প্রবলেমের মধ্যেই কিন্তু থাকি অনেকেই। আমরা সকলেই প্রবলেমের মধ্যে আছি। কোনো না কোনো প্রবলেমের মধ্যে। কিন্তু অধিকাংশ ব্যক্তি এই প্রবলেমকে ওভারটেক করে
ওভারকাম হয়ে আসতে পারে না, এরা উপরে আসতে পারে না। তারা মনে করে হ্যাঁ অমুকের তো অমুক আছে এই জন্য এই কাজটা করতে পারছে, অমুকের কাছে ল্যাপটপ আছে এই জন্য এই 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 কাজগুলো করতে পারতেছে। কিন্তু দেখেন শুরুর দিকে কারোর কাছে কিছু ছিল না, আমরা সবাই জন্ম হয়েছি শূন্য পকেটে, ঠিক আছে, পকেট নিয়েও জন্ম হয়নি আমরা। তো সবাই কোনো না কোনো কিছু ফিগার আউট করছে। আমার কাছে টাকা ছিল না, টাকা ছিল না মানে খুঁজে বের করতে হয়েছে টাকা কোথায় আছে। যার কাছে মনে করেন আপনার একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে আপনি দেখতেছেন যে আপনার সোসাইটির লোক সবাই বড়লোক হইতেছে বিজনেস করে, কিন্তু প্রবলেম হচ্ছে এইটা যে আপনার কাছে টাকা নেই। তার মানে কি আপনার তাহলে একটা কিছু কাজ করেন, ছোট একটা জব করেন, কয়েক মাস যাবত জব করে টাকা জোগাড় করেন, যে ছোট একটা বিজনেস শুরু করেন, জবটা ছেড়ে দিয়ে। প্রবলেম তো সলভ হয়ে গেল, আপনিও একটা বিজনেস শুরু করছেন। আসলে আমরা বুঝতে চেষ্টা করি না আমাদের মধ্যে হিডেন নলেজটা কি আছে, আমাদের মধ্যে এমন কি অপরচুনিটিটা আছে যেইটাকে আমি ওভারকাম করে, যেই অপরচুনিটিকে আমি ব্যবহার করে আমি উপরের লেভেলে যাইতে পারবো। অপরচুনিটি সবার মধ্যে একটা করে অপরচুনিটি থাকে। আমরা একটা কথা বলি না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এর মানে কি? এর মানে এটাই বুঝায় আমাদের মধ্যে নলেজটা লুকিয়ে আছে ভিতরে, ভিতরেও একটা কিছু নলেজ লুকিয়ে আছে। এই নলেজটাকে পর্যবেক্ষণ করতে হবে, ভিতর থেকে বের করে আনতে হবে, এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমার মধ্যে আমার গভীরে কি এমন স্কিল আছে, আমার মধ্যে গভীর মানে কি এমন দক্ষতা আছে যেটা দিয়ে আমি মানুষকে ব্যবহার করতে পারবো বা আমি ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবো। আমার মধ্যে কি এমন হিডেন নলেজ আছে, এটাকে এক্সপ্লোর করতে হয়। যারা প্রোঅ্যাক্টিভ মানুষ তারা এটা সেটাই। এটা এক্সপ্লোর করতে পারে। হ্যাঁ, তারা এক্সপ্লোর নিজে করতে পারে। হ্যাঁ, প্লাস হইতেছে আরেকটু হচ্ছে যে তারা আসলে যে সবারই একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, দৃষ্টিভঙ্গি আছে। হ্যাঁ, যে দৃষ্টিভঙ্গি। সবাই কিন্তু হচ্ছে নিউটনের সূত্র পড়ছে। সবাই হচ্ছে যে কিন্তু ওই ইয়ার হে ইটি পড়ছে, বিভিন্ন সূত্র পইড়া অনেক কিছু করছে, তাই না? কিন্তু আসলে কয়জন ওখান থেকে ইলন মাস্কের মতো যে জিনিসপাতি বের করতে পারছে? কয়জন হুম, আসলে টেসলার মতো জিনিস কেমিক্যাল দিয়া ব্যাটারির কেমিক্যালের যে রসায়ন পইড়া ঠইরা যে এই যে ব্যাটারির যে এফিশিয়েন্টলি তৈরি করতে পারবো বা আমরা করতে রিনিউয়েবল এনার্জি থেকে যে আমরা আগাইতে পারবো, কয়জন পারছে? কিন্তু এই যে অ্যাঙ্গেলের যে চিন্তা করাটা এটাই আসলে একটা ইউনিকনেস মানুষের। যে হ্যাঁ, আমরা হ্যাঁ, কিভাবে আসলে চিন্তা করতে পারি। বাট আমাদের মধ্যে একটা বিষয় আসলে সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো চিন্তা করি না যে আমাদের ইউনিকনেসটা না, কোথায়? আমরা হ্যাঁ, চিন্তা করি আমাদের আমাদের প্রবলেমটা কোথায়? হ্যাঁ, 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 হ্যাঁ। এই এই যে এই জিনিসটা যে আমরা চিন্তা করি না। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিক বলছেন। এই কথাটার সাথে আমি এগ্রি। অনেক লোক আছে যে আমার মধ্যে যে কি অভিজ্ঞতা আছে, আমি কি করতে পারি, আমার কি করতে ভালো লাগে, আমি কি প্রবলেম সলভ করতে পছন্দ করি, এইটাকে আমরা খুঁজে বের করতে চেষ্টা করি না। মনে করেন অনেক লোক আছে মেকানিক করতে পছন্দ করে, এটা তার ভালো 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 লাগা। আচ্ছা, ভালো লাগা কাজে লাগান না, এটা প্যাশনেট হিসেবে নেন, এটা আপনার কেরিয়ার হিসেবে নেন, আপনি এটা প্রিমিয়াম সার্ভিস হিসেবেও তো ব্যবহার করতে পারেন। কেউ হয়তো মনে করেন যে আমার সোসাইটির মধ্যে ধরি এক্সাম্পল দিই, কেউ হয়তো মনে করেন যে এই যে ঘরের মধ্যে ওয়ারিং করতে পছন্দ করি না, অনেকে আছে ওয়ারিং করতে হয় যে মনে করেন হুম, ইলেকট্রিকের জিনিস ওয়ারিং করতে হয়। ইলেকট্রনিক্স হ্যাঁ। হ্যাঁ, তো অনেকে আছে আমাদের সোসাইটির মধ্যে যেটা এই ওয়ারিং করতে পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ, আপনি অবশ্যই। এই কাজ পারেন, আরো কিছু গবেষণা করেন না, যেটা আরো কিছু ভালো কাজ আছে ওর ভিতরেই গবেষণা করলে তো আপনি আরো কিছু কাজ শিখতে পারবেন। গবেষণা করলে মনে করেন যে মোটর, এসি, ফ্রিজ এগুলো ঠিক করাও শিখে যাইতে পারবেন গবেষণা করতে করতে। শিখে যাইতে পারবেন হ্যাঁ, না? এক্সাক্টলি। যেহেতু আপনি হালকা শিখছেন ওয়ারিং করা, তাহলে ওগুলোও তো শিখতে আর কত দেরি? তো শিখতে গেলে তো আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন তখন। তখনই তো আপনি খুঁজে পারবেন আপনার মধ্যে হিডেন নলেজটা কোথায় ছিল এতদিন লুকিয়ে। হিডেন হ্যাঁ। নলেজটা তো আপনার মধ্যেই আছে, আপনি এক্সপ্লোর করেন নাই। তো এন্টারপ্রেনারশিপ নিয়ে আমি যখন পড়তেছি তো আমি একটা জিনিস মজার জিনিস দেখলাম যে আসলে আমাদের যে সবসময় যে ব্র্যান্ড নিউ আইডিয়া বা হচ্ছে যে ব্র্যান্ড নিউ জিনিসপাতি লাগবে এরকম কোনো আসলে কথা না। যেমন হুম, ধরেন যখন ফেসবুক আসলো, ফেসবুক কিন্তু ১ম এ রিলস এর আইডিয়া নিয়ে আসে নাই। হুম। আ ফেসবুক কিন্তু পরে অ্যাডপ্ট করছে অন্য মানে টিকটক এর কাছ থেকে অ্যাডপ্ট করছে। ফেসবুক কিন্তু ১ম সবকিছুই এ অ্যাডপ্ট ভিডিও করছে অন্য প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, ফেসবুক অন্য সবকিছু অ্যাডপ্ট প্ল্যাটফর্ম করছে থেকে অন্য প্ল্যাটফর্ম থেকে। স্ন্যাপটিউব এই Snapchat যখন আসলো ওই যে মুখের,
ছবি নিয়ে। তো মেটা ভাবলো যে না আমার তো ইয়া করে ফেলাইবো। তো ও কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে ওই স্ন্যাপচ্যাটের ইগুলা নিয়ে আসছে। তো মানে ও ফেসবুকটা চাইছে যে না আমি আমার ইউনিকনেসটা তুইলা ধরুম, আমি অ্যাডাপ্ট করুম আসলে অন্য ধরনের কাছ থেকে। ওর ফেসবুকের যে নিজের ইউনিকনেসটা এটা ও রাখছে। রাখার কারণে কি হয়েছে, ফেসবুক স্টিল আসলে ওয়ার্ক করতেছে, এখনো ডাই ডাই করে নাই, একটা বিষয়। তো আমাদের উচিত হতেছে যে নিজের ইউনিকনেসটার কথা চিন্তা করা, যে ডিসঅ্যাডভান্টেজ গুলা না দেখা। এই যে এই এক্স্যাক্টলি এই সেম পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে যে আমি মনে করি এই বইয়ের সবথেকে মানে ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সার্কেল অফ কনসার্ন। যেমন আমরা কনসার্ন নিয়ে থাকি বেশি, আর আমাদের কনসার্ন। ইনফ্লুয়েন্সের জায়গার মধ্যে আমরা ফোকাসটা কম দিই। যেমন ধরেন বাংলাদেশে এখন কারেন্ট থাকে না, বা পলিটিক্যাল অবস্থা খুবই বাজে, বা হয়তো অনেকেই আসলে দুশ্চিন্তার মধ্যে আছে যে আমাদের লেখাপড়া কি অবস্থা হইব বা এটা সেটা। কিন্তু আমরা কিন্তু কমপ্লিটলি ফোকাসটা দিছি ওইখানে। কিন্তু আমাদের উচিত ছিল আমাদের ফোকাসটা দেওয়া আসলে ইনফ্লুয়েন্সের দিকে। যেমন আজকে কারেন্ট থাকবে কি আর না থাকবে এটা কিন্তু আমি আসলে অতটা ইনফ্লুয়েন্স করতে পারতেছি না, তাই না? কারণ আমি আমি কি করতে পারি কারেন্ট যদি না থাকে, বা আমি এক্সাম হয়তো কিছুদিন পরে পরে আসবে বা পিছনে দেওয়া হয়েছে, বা হয়তো একটা ব্যাড একটা সিচুয়েশনের মধ্যে আছি, আমার কিন্তু ইনফ্লুয়েন্সটা খুবই কম, কারণ আমি আসলে এটার মধ্যে চেঞ্জেস আনতে পারতেছি না, তাই না? বাট যখন আমরা ইনফ্লুয়েন্সের দিকে ফোকাস দিব যে না এক্সাম যাই হোক, কারেন্ট থাকুক বা না থাকুক, কিন্তু আমার স্কিলটা শিখতে হবে, আমার যে পর্যাপ্ত স্কিল আমার যেটা দরকার আমি ওইটা করতেই থাকুন। যখন আমরা এটা করতে থাকবো আমাদের ইনফ্লুয়েন্সের এরিয়াটা বাড়তে থাকবো। যখন হ্যাঁ, হ্যাঁ, আমাদের নিজের আমাদের তখন কন্ট্রোলে যেটা কনসার্নটা, আছে সেটা কি? হ্যাঁ আমাদের তখন কনসার্নটা কমতে থাকবে। হুম, এক্স্যাক্টলি যেমন হচ্ছে যে ধরেন আমরা যদি ওয়ার্ল্ড লিডারের দিকে তাকাই, ইলন মাস্ক বা হইতেছে যে আহ ইয়েরা স্যাম অল্টম্যান, এদেরকে যদি আমরা তাকাই, আহ ইলন মাস্ক কিন্তু সবার প্রথমে ওতে জন্ম নিছে কি টেসলা, তারপর স্পেস এক্স, তারপর নিউরালিঙ্ক, এগুলা নিয়ে জন্ম নিছে, নেয় নাই। ও প্রথমে জিপ কোড দিয়ে স্টার্ট করছিল, আস্তে আস্তে ওর হচ্ছে যে ফোকাসের জায়গাটা বাড়ছে, ইনফ্লুয়েন্সের জায়গা বাড়ছে, এখন সে অনেকগুলা কোম্পানির মালিক হয়েছে, তার ইনফ্লুয়েন্সটা বাড়ছে। বাট প্রথমে সে যদি চিন্তা করতো যে না আমার পৃথিবীর মানুষে মার্সে নিয়ে যাইতে হইব, ওর কাছে কোনো একটা কারণ আর খালি চিন্তা, এটা দা কি হইবে, হইব না। বাট আমাদের ফোকাসটা দেওয়া উচিত যে আমরা কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারি। ওই হুম, ইনফ্লুয়েন্সটা আমরা যত বেশি করব আমাদের কনসার্নটা কমতে থাকবে, ইনফ্লুয়েন্সটা বাড়তে থাকবে। হুম। ওয়ান্স ইনফ্লুয়েন্সটা এটা কিন্তু খুবই বাড়লে, ইন্টারেস্টিং। এই হ্যাঁ অধ্যায়টা আমি পড়ছি, খুবই ইন্টারেস্টিং। বিষয়টা হচ্ছে কি, আমরা কনসার্ন মানে সু- আজগুবি চিন্তা নিয়ে পড়ে থাকি, আজগুবি মানে যেই চিন্তা আমরা না করলেও কোনো ব্যাপার নাই, দেশের কোনো ক্ষতি হবে না বা আমার পরিবারের কোনো উন্নতি হবে না, যে চিন্তা না করলেও, যে চিন্তা করেও বা না করেও আমার কোনো কিছুই আসে যায় না, সেই চিন্তা নিয়ে পড়ে থাকি। যেমন এক্সাম্পল, আরে পলিটিক্যাল কি হচ্ছে, এটা আমার চিন্তা করে কি লাভ, আমার কিছু হবে এটা দিয়ে, এটা আমার বা এটা নিয়ে ফেসবুকে পোস্ট করে কি আমরি আমার হবে, কিছু উন্নতি হবে? দেশের কোনো উন্নতি হবে না। বা এই পয়েন্ট আমি যদি একটা উপদেশও দেই, কেউ এই উপদেশ মানতেও আগ্রহী হবে না। তো এই ব্যাপারে আমরা চিন্তা না করি, বরং আমি কি করতে পারি, আমার দ্বারা কি করা সম্ভব সেইটা নিয়ে টেনশন করুন। যেমন আমি আরেকটা বই পড়তে পারি আজকের মধ্যে, আমি আরেকটা কাজ করতে পারি, আমি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমি একটা ওয়েবসাইট বানানোর প্র্যাকটিস করতে পারি আজকে। আজকে কারেন্ট নাই, কোনো সমস্যা নাই। আরেকটা কি কাজ করা যাইতে পারে ওই কারেন্ট না থাকলে ওই সময়টার মধ্যে? এটা নিয়ে টেনশন করুন। আজকে কারেন্ট নাই, এটা নিয়ে টেনশনে আছেন। কারেন্ট থাকবে না। কিন্তু ওই কারেন্ট না থাকলে কি করা যাইতে পারে ওই সময়ের মধ্যে? ওইটা নিয়ে টেনশন করুন। ওইটা ওই কাজটা করুন। ওইটা নিয়ে ব্যস্ত থাকুন। সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা। এটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স বলা হয়েছে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন সবসময়। আজগুবি বাইরের টেনশনটাকে দূরে রাখুন। এটা নিয়ে আপনার কোনো উন্নতি হবে না। হ্যাঁ রাজনৈতিক আলাপ, হ্যাঁ, এগুলা দিয়ে কিচ্ছু এক্স্যাক্টলি। নেই। যেমন হচ্ছে যে আমরা ফেসবুক তো আছেই মাশাআল্লাহ, ফেসবুকের মধ্যেই ঢুকলেই যে এত ধরনের নেগেটিভিটি আছে, যে এই ইরান বোম মারলো হচ্ছে যে ইসরায়েল বোম মারলো ইরানে, না ঠিক আছে, অ্যাওয়ার থাকা এটা ইম্পর্টেন্ট, যে না আমরা একটা টেম্পোরারি যে জিনিসপাতি চলতেছে ইকোনমিক্যালি আমরা অ্যাওয়ার থাকবো, জানবো, হ্যাঁ, বাট আমরা ওটাতে আমাদের যেহেতু ইনফ্লুয়েন্স নাই ওটাকে চেঞ্জ করার মতো, সেহেতু আমরা হচ্ছে ওখানে টাইম ওয়েস্ট না করে আমাদের যে ইনফ্লুয়েন্সের জায়গাটুকু আছে, ইমপ্রুভ করার জায়গাটুকু আছে, ওটাতে ফোকাস করা
হ্যাঁ, আর এটাই হচ্ছে যে একজন প্রোঅ্যাক্টিভ মাইন্ডেড পিপল, যারা আসলে হ্যাঁ। নিজেদের কোন ইনফ্লুয়েন্স কোন যতটুকু দেশে ওই যুদ্ধ জায়গাটুকু হ্যাঁ, মধ্যে আপনি আসলে ঠিক বলছেন। ফোকাস দেয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার কথাটা যৌক্তিক। যেমন কোন দেশে যুদ্ধ হচ্ছে। আমি যদি ওই যুদ্ধ নিয়ে সারাক্ষণ চিন্তা করি, ওইটাতে আমার কিচ্ছু যায় আসে না বা ওই যুদ্ধর কম বেশি কিছুই আসে যায় না। ওই যুদ্ধ বন্ধও হবে না আমার দ্বারা কিছুই হবে না। বরং আমার কাজ নিয়ে আমাকে পড়ে থাকতে হবে। আমি কিভাবে ওই যুদ্ধ আসলে বাজারের কোন জায়গায় ইমপ্যাক্ট পড়তেছে, সেই জায়গা থেকে সতর্ক থেকে নিজেকে আগে কন্ট্রোলে আনতে হবে। যেমন তেলের অভাব পড়তে পারে। সতর্ক থাকেন ভাই। আমি এখন কিভাবে আমার লাইফকে সারভাইভ করবো এটা নিয়ে টেনশন করেন। হ্যাঁ, ওইটা মিনিমাল নিয়ে টেনশন লেভেলে অ্যাওয়ারনেসটা দরকার। বাট হচ্ছে হ্যাঁ, যে আমাদের যে ওই Facebook এর গবেষণাবিদদের যে এই ইরান জিতলো না জিতলো, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে স্পেশালি, বা হচ্ছে আমাদের যাদের ইনফ্লুয়েন্সটা খুবই ছোট, যারা আসলে হুম, ওই ইরানের যুদ্ধ আর কেউ আমরা বন্ধ করতে পারব না। আমাদের ওয়ান্স আমরা যদি আমাদের নিজেদের ফিল্ডে থেকে যদি আমরা অনেক বড় ইনফ্লুয়েন্স আনতে পারি, দেন আমরা ইমপ্যাক্ট করতে পারবো। যে হুম, তখন আমরা প্রোটেস্ট করতে পারবো, বা ওয়ার্ল্ড লিডার হইলে, বা আমাদের তখন ইনফ্লুয়েন্স বাড়লে তখন আমরা ওই ইমপ্যাক্ট আনতে পারবো। তো এটা আর কি মেইনলি বোঝানো হয়েছে যে প্রথম যে হ্যাঁ, হ্যাবিটটার মধ্যে যে প্রোঅ্যাক্টিভ মাইন্ডেড মানুষজন, যা শুধু তাদের যে গোল, যাদের যে আসলে যে যেটুকু ইনফ্লুয়েন্স করতে পারবো ওটার মধ্যে ফোকাস দেয় তারা বেশি। সেকেন্ড যে হ্যাবিটার কথা বলা হয়েছে, এটা হচ্ছে যে থার্ড বিগিন হ্যাবিট উইথ এটা ইন্ডিয়ান মাইন্ড। হ্যাঁ, যে বিইং উইথ অফ মাইন্ড হ্যাঁ, বিইং উইথ ইন্ডিয়ান মাইন্ড, যে আমরা আসলে মাইন্ডের মধ্যে ওই যে জিনিসটা স্টার্ট করতেছি ওই জিনিসটাই আমাদের কমপ্লিমেন্টারি নিয়ে আসা, একবার কমপ্লিটলি করা। যে প্রথমত যে জিনিসটা আসলে স্টিভেন কভি বলছে যে আগে ডিফাইন ইউর ভ্যালুস। ভ্যালুসটা কি আমাদের মূল্যবোধ, দেন হচ্ছে যে আমাদের ওই ভ্যালু অনুযায়ী আমাদের গোলটাকে সেট করা। যেমন ধরেন হচ্ছে যে আমাদের মোস্টলি যদি আমরা যেহেতু মুসলিম, আমাদের মুসলিম ভ্যালু হচ্ছে যে ইসলামটাকে যেভাবে হোক আমাদের কাজের মধ্যে ইসলামের সুন্দরটাকে নিয়ে আসা। তো প্রথমে আমাদের ওই ভ্যালুটা সেট করতে হবে যে ইসলামে কি কি আসলে নিষেধ আছে, বা কি কি আমাদের অ্যালাউ, কি কি করা যাবে কি যাইবো না। এই জিনিসটাকে আগে নিজের মধ্যে নিয়ে আসা, যে আমাদের হালাল হারামের বিষয়টা আছে, যে কোনটা হারাম কোনটা হালাল। এই ভ্যালুটাকে প্রথমে আমাদেরকে ডিফাইন করা, যে না, আমাদের এই ভ্যালু, আমরা এর বাইরে যাইতে পারবো না, আমাদের এর মধ্যে থাকতে হবে। এটা আপনাদের কি করবে, এই জিনিসটা আমাদের একটা পারপোজ অফ লাইফ দিবে, যে আমাদের মিনিংফুল একটা লাইফ দিবে। তো উনি এটাই বোঝানো চাইছে যে প্রথমে আমরা আমাদের ভ্যালুটা ডিফাইন করবো, যে আমাদের ভ্যালুস কি। দ্বিতীয় হচ্ছে যে দেন আমাদের গোলটাকে সেট করা। যে হুম, ইনি মোস্টলি বোঝাইতে চাইছে যে লিভ বাই ডিজাইন, নট বাই ডিফল্ট। তিনি এরকম একটা মেটাফরিক একটা এক্সাম্পল দিছে, যে ধরেন যে আপনার আপনি একটা কম্পিউটার, তো কম্পিউটার হচ্ছে যে আপনি প্রোগ্রাম মুছতেও পারেন, আবার আপনি নিজে হাতে প্রোগ্রামটা লিখতে পারেন। যে এই জিনিসটা বোঝা যায়। এটা এটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে যে তিনি আমাদের কিছু প্র্যাকটিসও দিছে। সেটা হচ্ছে যে ভিজুয়ালাইজ করা। একটা হচ্ছে যে আমাদের রাইট হ্যান্ড সাইডের যে একটা ব্রেনের পার্ট আছে, আবার লেফট হ্যান্ড সাইডের যে ব্রেনের পার্টটা আছে। লেফট হ্যান্ড সাইড কি করে, লেফট হ্যান্ড সাইডের রাইটটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশনের জন্য অনেক পারফেক্ট। তো ওই যে কোনো জিনিস ভিজুয়ালাইজ করলে তার আল্টিমেট রিয়ালিটিতে নিয়ে আসা যায়। তো হুম, স্টিভেন আর কভি উনি বলছে যে আমাদের যে ড্রিম বা ভ্যালুস গুলো আছে আমরা ওগুলা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব প্রতিদিন, বা আমাদের হ্যাঁ, এন্ড দেন আমাদের মানে পার্সোনাল এন্ড মিশন অফ দ্য লাইফ এন্ড অফ দ্য লাইফ থিঙ্ক করতে হবে যে করতে হবে। এইটা যা এইটা আমি শুরু করলে শেষের ফলটা কি বের হচ্ছে হ্যাঁ, ওখান থেকে ডাইরেক্ট চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি, যে আমি আমাদের ওইখান হচ্ছে যে ধরেন পার্সোনাল মিশনটা কি। যেমন হুম, ধরেন আমার যদি পার্সোনাল মিশন থাকে যে আগামী 10-15 ইয়ার্স এর মধ্যে আমি হচ্ছে যে এমন যে লাইফটা আমি চাই ওই লাইফটাকে ডিজাইন করা। ওই ওই লাইফটাকে লাইফটাকে হচ্ছে যে ভিজুয়ালাইজ করা, যে না আমি এই অ্যাকশন প্ল্যানটা সাজাইলাম। আমার মিশন হচ্ছে এইটা, যে আগামী ১০ বছরের মধ্যে মিলিয়নিয়ার হওয়া, কথার কথা। তো হ্যাঁ, আগামী ১০ বছরের মধ্যে যদি আমি মিলিয়নিয়ার হইতে চাই, তাহলে আমার আগে ওই মিলিয়নিয়ারের যে হ্যাবিট গুলো আছে, মিলিয়নিয়াররা কি করে আসলে, কি ধরনের টাইপের স্কিল তারা একুয়ার করছে, এই এরকম একটা স্টেটমেন্ট আমাকে সাজানো, দেন এটার উপর ওয়ার্ক করা। এক্স্যাক্টলি মানে বিইং উইথ এন্ড অফ মাইন্ড মানে ওই কাজের ফলাফলটা কি হবে এটাকে আপনাকে ডিজাইন করতে হবে আপনি কি চাচ্ছেন আপনার ডিজায়ারটা কি আপনার ইচ্ছাটা কি আমার হুম, ইচ্ছা 10 বছর পর আমি সুখে থাকবো সংসারে থাকবো স্ত্রী সন্তান নিয়ে এই এবং একটা সুন্দর ঘর থাকবে কিন্তু
এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই যে সুন্দর স্ত্রী সন্তান আসবে আপনার, বা একটা ভালো বাড়ি থাকবে, আজকে কি কাজ করলে ওই সময় 10 বছর পর ওগুলো থাকবে, কি কারণে থাকবে, আজকে কি কাজ করলে ওগুলো পাবেন আপনি 10 বছর পর, এটা আজকে টেনশন করতে হবে। আজকের এই প্রোগ্রামগুলো আপনার আজকে থেকে শুরু করতে হবে। এটাই বলা হয়েছে এই পয়েন্টটাকে। যেমন আমি আমি চেষ্টা করি কিভাবে, আমি হচ্ছে যে মোস্টলি এখন মানে আমি ধরেন আমি যখন আমি আগে লিখছি, আমি যখন ইউনিভার্সিটিতে মানে আমি আমার ইউনিভার্সিটি লাইফটাকে আমি একটা পার্সোনাল মিশনে সাজাইছি যে না, এন্ড অফ দ্য ডে আমি যখন গ্রাজুয়েট হব আমার আইডেন্টিফিকেশন কি হবে। তো আমি হুম এরকম ভাবে সাজাইছি যে না, আমি এরকম এক্স এক্স স্কিল এক্সপার্ট, যে হুম ধরেন আমি 4 ইয়ার্স লেটারে আমি এরকম একটা লাইফ চাই বা এরকম একটা আইডেন্টিটি চাই যে হুম আমি ডেভেলপার বা আমি মার্কেটার। তো ওরকম অনুযায়ী আমার হচ্ছে যে একটা লাইফ স্টেটমেন্ট আমাকে সাজানো, এন্ড দেন ট্রাই টু ভিজুয়ালাইজ করা যে আমার কি কি অ্যাকশন গুলো নেওয়া দরকার প্রত্যেক দিন। হুম তো এটাই আর কি বলানো হয়েছে যে আমার গোল সেট করা, দেন হুম হচ্ছে যে ওই নিজের পার্সোনাল মিশনটার উপর আর কি ওয়ার্ক করা, সুন্দর করে সাজানো, ভিজুয়ালাইজ করা যে এটা উইন করলে লাইফটা কেমন হবে, ইয়া হবে। হুম তো এই বিষয়টাই আসলে এখানে তুলে ধরা হয়েছে। দেন হুম মোস্টলি এটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পুট ফার্স্ট থিং ফার্স্ট। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে হুম সবই প্রায়োরিটাইজিং হোল ডে। হুম ইন্টারেস্টিং পয়েন্ট এটা। পুট ফাস্টিং ফার্স্ট, এটা আমি বলি শোনেন। আমরা যে সকালে ঘুম থেকে উঠি, অনেকে আগে হুম প্রথমে মোবাইলটা নেই হাতে। হ্যাঁ মোবাইলে একবার যদি ফেসবুকে ঢুকি, ওখানে 30 মিনিটটা চলে যায় বা 1 ঘন্টা হুম সময় চলে যায় ঘুম থেকে উঠে, যেটা আপনার টাইম ওয়েস্ট পুরোপুরি। হুম বা আপনি ইমেল চেক করতে গেছেন, ইমেলে দেখেন নাই কারো আসে বা রিপ্লাই আইছে কিংবা ইমেল আইছে, আপনি চলে গেলেন ফেসবুকে, যাই একটু স্ক্রল করে আসি। মোবাইলটা নিয়েই প্রথমে আপনি ভুল করছেন। পুট ফাস্টিং ফার্স্ট, আপনার যেটা করা উচিত সেইটাকে আপনাকে করতে হবে। আপনার ডেইলি হ্যাবিটে আপনাকে যেইটা করলে আজকে আজকে যেই কাজটা করলে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন, সেই ধাপটা দিয়ে শুরু করতে হবে। মানে এই জায়গায় আরেকটা পয়েন্টও এড করতে পারি। আমি একটা বই পড়ছি, যে এই বইটার নাম হচ্ছে ইট দ্য ফ্রগ, ঠিক আছে? হুম ওই বইটাতে বলা হয়েছে যে প্রথমে সেই জিনিসটাই শুরু করুন যেই জিনিসটা করতে আপনার খারাপ লাগে। হুম তাহলে কোন ডিফিকাল্ট, মোস্ট জিনিসটা? ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ, মোস্ট ডিফিকাল্ট টাস্ক যেটা ডেইলি থাকে, ওই কাজটাই আগে শুরু করতে হবে। যেমন আমার হয়তো থাকতে পারে এমন টাস্ক যে আজকে একটা আর্টিকেল লিখে আমাকে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। ঘুম থেকে উঠে ওটাই আগে করেন, ওটাই শেষ করে ফেলেন। ব্রাশ করার আগেই শেষ করে ফেলেন, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই শেষ করে ফেলেন, কাজ শেষ আপনার। অথবা আপনার অন্য কোনো টাস্ক যেগুলো আছে, যেগুলো কমপ্লিকেটেড, একটু সময় ব্যয় হবে, ওগুলি আগে শেষ করে নেন। অর্ধেক শেষ করে নেন, পুরোপুরি না শেষ করতে পারলে। ওই কাজটাই যখন ধরে যাবেন, তখনই দেখবেন ওই কাজের প্রতি আপনার আহ, একটা মোশন চলে আসবে, গতি চলে আসবে। কাজের মধ্যে যখন গতি চলে আসবে, তখন আপনি আর মোবাইল ধরার সময় পাবেন না, হ্যাঁ তখন মোবাইল ধরতেও আর ইচ্ছা করবে না। এইটাই বলা হয়েছে, পুট ফাস্টিং ফার্স্ট, হ্যাঁ, যেটা করা মানে জরুরি আপনার হচ্ছে সেটাকে। তিনি একটা দারুণ সুন্দর একটা ফ্রেমওয়ার্ক দিছে। এই ফ্রেমওয়ার্কটা আমিও চেষ্টা করি। তিনি আসলে এই টাইম ম্যানেজমেন্টের সিস্টেমটাকে ৪টা জিনিসে ভাগ করছে। আ কোয়াড্র্যান্ট 1, 2, 3, হুম, 4। তো কোয়াড্র্যান্ট 1 হ্যাঁ টা হ্যাঁ, হচ্ছে যে ধরেন আর্জেন্ট কাজ, যেটা হচ্ছে ধরেন যেটা আপনার আর্জেন্ট, হ্যাঁ। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে যে বসকে ফোন দেওয়া লাগে বা আপনার আজকে একটা মিটিং আছে। বা হচ্ছে যে আজকে এই যে আমরা যেমন পডকাস্ট করতেছি, আমার এটা প্রায়োরিটাইজেশন এর মধ্যে ছিল। হুম, যে আমার এখনই অ্যাকশন নেওয়া লাগবে। এটা হ্যাঁ হচ্ছে যে এখন আমি দেখেন। আর্জেন্ট এর মধ্যে দিলাম। হ্যাঁ, ২য় যেটা হচ্ছে সেটা হচ্ছে কনটেন্ট ট্রু, সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে কনটেন্ট ট্রু। কনটেন্ট ট্রু টা হচ্ছে যে লং টার্ম এ যে আমাকে বেনিফিট দেবে বাট ইনস্ট্যান্টলি দিতেছে না। ইম্পোর্টেন্ট বাট নট আর্জেন্ট। হুম যেমন হুম ধরেন আমি আমি হচ্ছে আজকে এক্সারসাইজ করলাম। যদি আমি আজকে এক্সারসাইজ করি তাহলে এই এক্সারসাইজের ইনস্ট্যান্ট রেজাল্ট আমি পাইতেছি না। বাট আমি হচ্ছে কিন্তু গিয়া লম্বা সময়ের যাবত পাবেন। হ্যাঁ, ৫ হ্যাঁ। বছর পরে গিয়ে আমি হেলথি থাকবো বা ফিট থাকবো। এরকম হুম একটা বিষয়। বা হচ্ছে আপনি এমন একটা ইম্পোর্টেন্ট স্কিল শিখতেছেন যেটা আপনাকে ৫ বছর পরে গিয়া আপনাকে বেনিফিশিয়াল করবে। যেমন ফর এক্সাম্পল আমি চেষ্টা করি যে কনটেন্ট ট্রুতে কোডিংটা রাখার জন্য। যে হুম আমি প্রত্যেকদিন ২ ঘন্টা কোডিং করি। যাতে কইরা হচ্ছে যে আমি ভবিষ্যতে গিয়া যে আমার যে ওভারঅল ইন্ডাস্ট্রিটা আছে বা ইটা আছে এটা আমি বুঝতে পারি। এখন আমার সরাসরি দিতেছে না। এজ এ মার্কেটর হিসাবে আমার কিন্তু সরাসরি কোডিং নলেজ লাগতেছে না। আমার হচ্ছে যে আমার উচিত হচ্ছে যে আরো বেশি ইয়ের মধ্যে রিলেভেন্সি বজায় রাখা।
বাট এজ এ ফাউন্ডারিং হিসাবে চিন্তা করা যে আমি ইন্ডাস্ট্রিটা যেহেতু বুঝতে চাইতেছি, বা হচ্ছে যে যেহেতু এআই আরো ড্রামাটিক জিনিসপাতি করতে পারে, আমার উচিত হইতেছে যে না আমি আরো মোর ইম্পর্টেন্ট হইব যে আমি যদি ইন্ডাস্ট্রি বা কিভাবে আসলে ভাইব কোডে বা এআই এজেন্ট গুলা কিভাবে কাজে লাগানো যায়। তো আমি এটারে কন্টেন্ট 2 তে রাখছি, যাতে করে হচ্ছে যে 10 বছর পরে গিয়ে 5 বছর পরে গিয়ে এটাকে আমার খুবই একটা ভালো একটা আউটকামস দেয়। হুম থার্ড হচ্ছে যে আপনার থার্ড যেটাকা সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, আর হচ্ছে যে ইমার্জেন্সি, যে যেমন ধরেন আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি একটা কল আসলো, যে আপনি সাথে সাথে ধরে ফেলেন, এই যে ফ্রেন্ড একটা কল দিল, এটা আসলে করা উচিত না। এটা হচ্ছে কন্টেন্ট 3 তে রাখা হয়েছে। যেমন ধরেন আপনি একটা ব্লক টাইম রাখছেন, ব্লক টাইমের যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরেন আপনি 2 আওয়ার্স ব্লক টাইম, ওই ব্লকের মধ্যে আপনি কোনো কিছু করবেন না, জাস্ট আপনার কাজটার মধ্যে ডুবে থাকেন, যেটাকে ডিপ ওয়ার্ক বলে। হুম ধরেন সরাসরি একটা কল আসলো, যেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড কল দিছে, কলটা আসলে ধরাটা ইম্পর্টেন্ট না। সো এই ধরনের কাজ থেকে আসলে বিরত থাকতে বলছে, যে না আর্জেন্সি বাট ওরকম ইম্পর্টেন্ট না, কল হুম আসছে রেখে দিলেন। তো এটা হচ্ছে কন্টেন্ট 3। আর লাস্ট হচ্ছে যে কন্টেন্ট 4, সেটা হচ্ছে যে আর্জেন্টও না ইম্পর্টেন্টও না। যেমন আপনি স্ক্রলিং করতেছেন ফেসবুকে 30 মিনিট ধরে 1 ঘন্টা ধরে ঢুকছেন, মানে আপনি নিজেও জানেন না আসলে আপনি কি চান, আপনি ডুইয়ে হ্যাঁ, খালি ডোম স্ক্রলিং করতেছেন। তো এটা বিশেষ রাখতে করে রাখা হয়েছে পরে। দেওয়া, ইমেইল করা, এগুলো মেইন হ্যাঁ, কথা হচ্ছে তো আমি যখন এরকম ছোটবেলায় মানে আপনি তিনি এই ফ্রেমওয়ার্কটা দিছে যে প্রত্যেকদিন এই আপনার ডেটাকে 4 টা এরকম ভাগে ভাগ করবেন। তো হুম রাতের বেলা কইরা রাখবেন যে 4 টা কি আগামী দিনের জন্য কি আসলে করবেন। আর আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে আ আ আমি নিজেকে একটা এমন একটা টাস্ক আসলে নিজেকে রাখি, যেটা হচ্ছে যে ওই টাস্কটা যদি আমি কমপ্লিট করতে পারি, আমাকে একটা উইনিং একটা ফিল দিবে ওই দিনের হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, উইনিং ফিল তাহলে দেয় যেন টাস্ক হ্যাঁ, করতে হবে একদম। যেমন আজকে আমি হচ্ছে যে পডকাস্ট করব, যে আমি যদি আজকে পডকাস্টটা করি তাহলে আমার জন্য আজকে ইটস এনাফ। হ্যাঁ হ্যাঁ ৩ টা টাস্ক রাখা ভালো, বা ৩ টা টাস্কই রাখবেন, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। বাট একটা এমন মোস্ট ইম্পোর্টেন্ট টাস্ক থাকবে, যেটা করলে আপনি মনে করবেন যে না আজকে দিনটা worth it। তো এই ফ্রেমওয়ার্কটা আসলে দেওয়া হয়েছে, খুবই ইফেক্টিভ একটা ফ্রেমওয়ার্ক। আমি আসলে পার্সোনালি খুবই ফলো করার চেষ্টা করি এই ফ্রেমওয়ার্কটা, যে পুট ফার্স্ট থিং আমি ফার্স্ট। যখন পুট ফার্স্ট থিং ফার্স্ট, আমি যে জিনিসটা ফার্স্টে রাখি সেটা হচ্ছে আমার একটা বই পড়া। আমি সত্যি এটাকে খুবই ইম্পর্টেন্ট দেয়। আমি সকালবেলা উঠে আগে বই পড়বো, আমি বই পড়ে আগে আহ, এটাই আমার লং টার্ম ইনভেস্টমেন্ট। কারণ এটাকে আমি ইম্পর্টেন্ট হিসেবে নেই এটাকে। কারণ এখান থেকে আমি ইনস্ট্যান্ট ভাবেও একটা নলেজ পাচ্ছি, ইনস্ট্যান্ট হুম, ইনস্ট্যান্ট নলেজ পাচ্ছি এই জন্য, এবং লং টার্মেরও এবং ইনস্ট্যান্ট নলেজ পাচ্ছি। আমি পুট ফার্স্টিং ফার্স্ট এটাই ফার্স্টে রাখি। এবং দ্বিতীয়, আমার ক্লায়েন্টের জব, আমার ক্লায়েন্টের যে কাজগুলো আছে দ্বিতীয়তে সারে ফেলবো। এবং 3 নম্বরে যেমন এই যে এরকম আমাদের একটা মিটিং হচ্ছে, পডকাস্ট হচ্ছে, এইরকম জায়গায় 3 নম্বরে সিচুয়েশন থাকবে। 4 নম্বরে আমি দেখবো যে আমার ওয়েস্ট অফ টাইম কোন জায়গায় যাচ্ছে, আমি এক্সারসাইজ করা বা অন্য মানে কিছু কাজ। ডম স্ক্রলিং করেন না? মানে ফেসবুকে ঢুকে অনেকক্ষণ ভিডিও দেখছেন এরকম? অনেক সময় তো ব্যয় হয়ে যায় এগুলোতে। তো আমার একটা ফেসবুকে একটা বড় ধরনের এডিকশন আছে। তো আমি এইজন্য ফেসবুকে আসলে ঢুকি না বেশি একটা। আমার আমি মোবাইলে ফেসবুক, আনইনস্টল করে রাখি সবসময়। আমার আর ল্যাপটপের মধ্যে আমার ফোনে আমি কখনোই নোটিফিকেশন অন করে রাখি না। আমার ফ্রেন্ডরা আমারও প্রচুর না। আমার বকে। আমার সমস্ত প্রচুর নোটিফিকেশন বকে যে অফ। তোরে ফোন দিলে WhatsApp এ ফোন দিয়ে পাওয়া যায় না, কোন জায়গায় পাওয়া যায় না। তো আমি যেটা চেষ্টা করি সেটা হইতেছে যে আমি পারি না অত ভালো, বাট আমি তারপরেও চেষ্টা করি। আমি ৪ টার সময় ফোন ধরি, মানে ৪ টা টাইমে। সকালে ঘুম থেকে উইঠা ওই যে ব্রাশ-টাশ করার পর ফ্রেশ ট্রেশ হয়ে আমি যে কাজে যাইগা সকালে। তো আমি তখন ফোনটা চেক করি, মেইল-টেইল চেক করি। দেন কাজের সময় যখন ব্রেক দেয় তখন চেক করি। বাসায় ফেরার সময় তখন হইতেছে যে কল-টল আসে। সবাইর কল-টল দিয়ে বাসায় কল-টল দেওয়া হয়। অ্যান্ড রাত্রে ঘুমানোর আগে একটু ফোনটা ধরি, মানে কাজ বাদে। তাছাড়া তেমন ধরা হয় না। তারপর এর মধ্যেই আমি মাঝে মাঝে মানে অনেক অনেকটা গুলায় ফালাই। যে Facebook এ একবার ঢুকলাম যে কেউ হয়তোবা একটা মেসেজ-টেসেজ দিছে। একটু দেখতে গিয়ে দেখা গেছে রিলস এ ঢুকে গেছি, আমি শেষ। এটা আমারও সময় নষ্ট করে এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য আমি স্পেশালি মোবাইল দেখি। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ক্ষেত্রে আমি ফেসবুকটা আমাকে মানে সবথেকে বেশি ডিস্টার্ব করে। কিন্তু কিন্তু আমার আমি ইনস্টাগ্রামে ফেসবুক তেমন মোবাইলে হয় না। দেখি। আমার ইউটিউবে তেমন কোনো প্রবলেম হয়। ইউটিউবে আমি সবসময় লার্নিং ফুল জিনিসপাতি দেখি। বাট ফেসবুকটা আমাকে প্রচন্ড করে, ডিস্ট্রাক্ট করে। কিন্তু এটার অভ্যাস ত্যাগ করার একটা মাধ্যম হচ্ছে আপনি লগ আউট করে ফেলেন,
এবং এই জন্যই মোবাইলে আমি আমি আমার ফোনে কখনোই ফেসবুক আমি রাখি না। আমি হচ্ছে যে মোবাইলে আমারও নাই। অলওয়েজ মোবাইলে ফেসবুক মোবাইলে সব ধরনের নোটিফিকেশন অফ। জাস্ট হুম, অনলি নোটিফিকেশন আসে, আমার পডকাস্টের নোটিফিকেশন আসে। আর আর হচ্ছে যে ক্যালেন্ডার থেকে নোটিফিকেশন আসে। এই ২ টা হুম। নোটিফিকেশন ছাড়া আমি আর কোন নোটিফিকেশন এলাও করি না। তো এর পরের পয়েন্টটা যেন কি আছিল? এন্ড পরের পয়েন্ট হচ্ছে যে থিংক উইন উইন। এটা হ্যাঁ, কমপ্লিটলি নেগোসিয়েশন এর একটা পার্ট। সেটা হ্যাঁ, হচ্ছে যে সিক নেগোসিয়েশন। মিউচুয়াল বেনিফিট ইন অল রিলেশনশিপস। হ্যাঁ, অ্যান্ড অ্যাবান্ডেন্স মাইন্ডসেট দেয়ারস এনাফ সাকসেস ফর এভরিওয়ান। যেমন হচ্ছে যে এখানকার মধ্যেই আছে সেলস স্কিল, ঠিক আছে? এই হুম, জিনিসটা যে এই হ্যাবিটটা শিখতে পারবে সেই বিক্রয় শিখতে পারবে। অ্যাবসোলিউটলি। হ্যাঁ, এই জিনিসটার মধ্যেই সেলস স্কিলটা শিখানো হয়েছে। এখানকে মানে এটা ইন্টারেস্টিং একটা পার্ট। এই পার্টটা ইন্টারেস্টিং একটা পার্ট। এই বইটা যে পুরো বইটা একটা কম্বো প্যাকেজ মনে করি আমি। অ্যা মানে ফিউচারের জন্য, সকলের ফিউচারের জন্য একটা কম্বো প্যাকেজ এই বইটা। তো থিংক উইন উইন বিষয়টা এখানে এরকম বোঝানো হয়েছে য সবসময় কারো কাছ থেকে শুধু প্রত্যাশা করবে না নিজে, নিজে কিছু পাওয়ার জন্য প্রত্যাশা করবে না। বরং তাকেও সেম ভ্যালু কিছু দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনি সম্পর্ক তৈরি করতেছেন, কারো কাছ থেকে সাহায্য চাচ্ছেন, তার মানে তাকে আগে সাহায্য করার চেষ্টা করুন। তারপর আপনি পাওয়ার চেষ্টা করুন। থিংক উইন উইন। যখন উভয় পক্ষের লাভ হবে, তখনই কিন্তু এগ্রি হবে। হ্যাঁ, এক্সাক্টলি। যেমন ধরেন হচ্ছে যে আ আপনি এজ এ কিছু একটা সেল করতেছেন, একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছেন। আপনার প্রোডাক্টটা ধরেন ৳৫০ যদি প্রোডাক্ট হয়, তাহলে আপনার হচ্ছে যে ৳৫০ র ভ্যালুটা যদি আপনি দিতে পারেন উনাকে, যে হুম, দুজনেই কিন্তু এক্ষেত্রে উইন হইল। যে আপনার হ্যাঁ, প্রোডাক্টের আপনি ভালো একটা মানও পাইলেন, প্লাস যিনি আসলে কাস্টমার উনি হচ্ছে যে ওই ৳৫০ র ভ্যালু পেয়ে উনি হচ্ছে খুশি হইল। বাট হ্যাঁ, হ্যাঁ, এরকমটা করা আসলে উচিত না। যেটা হচ্ছে যে আপনি ৳৫০ র প্রোডাক্ট আপনি হচ্ছে যে ৳৬০ সেল করছেন বা কাস্টমার হ্যাপি না। বা আপনি হ্যাপি এট দ্যা ইন দ্যা রিলেশনশিপ এর কথা যদি আমরা চিন্তা করি, এখানে মোস্টলি রিলেশনশিপ কথা বলা হইছে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বা পার্সোনাল রিলেশনশিপ বলা যায়। যে তাকে ভ্যালু দেওয়া। যে এমন একটা ধরেন আর্গুমেন্টে চলে আসলাম। ২ জনের মধ্যে আর্গুমেন্ট। এটাকে হচ্ছে যে এমন একটা মিডল মিডল এ এমন একটা মিডল এর মিডল একটা ডিসিশন নিতে হবে যেটা হচ্ছে যে তার জন্য সুবিধাজনক, আমার জন্য সুবিধাজনক। তো হুম, হুম, এইটাই আরকি এখানে এমফাসাইজ করা হইছে যে না যা শুধু আমি নিজেরটা চিন্তা করলাম। বাট ও ক্ষেত্রে হচ্ছে যে আ বাকি যে আদার হ্যান্ড এর যে পারসন টা উনার কথা আমরা চিন্তা করতেছি না। এটা আসলে করা উচিত না। তো হ্যাঁ, এইজন্য হ্যাঁ। আমাদের থিংক উইন উইন আ বলা হইছে এখানে। এই পার্টটা যদি বেশিরভাগ ফ্রিল্যান্সার এবং বিজনেসম্যান যদি এই পার্টটা বুঝতে পারে, ঠিক আছে? তারা কখনো সেলসে ফেইল হবে না। তারা সবাই বিক্রয় করতে পারবে তখন। কারণ বেশিরভাগ ব্যক্তি এ এ এই বইটাই যদি সবাই পড়ে, মনোযোগ সহকারে পড়ে এবং বিষয়গুলো বুঝার চেষ্টা করে, তারা কখনো বিজনেসে ফেইল করবে না অন্ততপক্ষে বিজনেস। তারা বুঝে যাবে বিষয়টা। এবং ফ্রিল্যান্সাররা করে কি? বেশিরভাগ ফ্রিল্যান্সাররা আমি উদাহরণ দেই। তারা ফাইবার বা আপওয়ার্কে মার্কেট প্লেসে খুলে অ্যাকাউন্ট খোলে। অ্যাকাউন্ট করে তারা শুধু নিজের ইনকামের কথা চিন্তা করে যে আমি ইনকাম করব, ক্লায়েন্টকে দেবো সেবা, ঠিক আছে? ক্লায়েন্টকে দেবো ৳২ র সেবা, উপার্জন করবো ৳১০০। এটা হয় না। এরকম হয় না। আপনি যদি ৳১০০ উপার্জন করতেই চান, তাহলে আপনাকে ৳১০০ র ভ্যালুটাই দেখাইতে হবে। ৳১০০ র ভ্যালুটা সে যেন ফিল করতে পারে, হ্যাঁ, আমি যে ভ্যালুটা পাইছি এটা ৳১০০। যেমন আপনি যখন একটা টি-শার্ট ক্রয় করেন, মনে করেন ৳১০০ কিংবা ৳২০০ কিংবা ৳৫০০ টি-শার্ট কিন্তু বিভিন্ন দামের আছে। আপনি ৳১০০ দিয়ে যে টি-শার্ট কিনবেন ওইটাতে আলাদা ফিল পাবেন এবং ৳৫০০ দিয়ে যে টি-শার্টটা কিনবেন সেটাতে কিন্তু আলাদা ফিল পাবেন। তো ৳৫০০ দিয়ে যখন আপনি টি-শার্টটা কিনতেছেন, তখন কিন্তু আপনি এইটা মনে করেন যে, হ্যাঁ, এটা ৳৫০০ দিয়ে কিনছি, আমি জিতছি। নিজে, নিজে কিন্তু মনে করেন যে, হ্যাঁ, আমি জিতছি, ভালো একটা জিনিস পাইছি। আর দোকানদার এটাও মনে করে যে, আমি জিতছি, ৳৫০০ পাইছি। ২ জনেই কিন্তু উইন, উইন ভাবে যে, আমিও জিতছি, যে কিনছে সেও ভাবে যে, আমিও জিতছি। ঠিক আছে? তো আপনি এজ এ ফ্রিল্যান্সার বা এজ এ বিজনেসম্যান আপনি যখন কোন প্রোডাক্ট বিক্রি করবেন বিজনেসম্যানকে, কোন কাস্টমারকে, তখন তাকে ভাবাইতে হবে সে যেন মনে করে যে আমি জিতছি। এইটা ভাবাইতে হবে বা এইটা তাকে প্রদান করতে হবে। এমনভাবে সার্ভিসটা প্রদান করেন সে যেন বুঝতে পারে হ্যাঁ, আমি জিতছি। যতক্ষণ পর্যন্ত এইটা না প্রদান করতে পারবেন বা এভাবে অ্যা অবজার্ভ করাইতে না পারবেন, ততক্ষণ আপনি বিক্রয় করতে পারবেন না।
এই বিক্রয় করাইতে পারবেন না প্রোডাক্টটা। এটাই বোঝানো হয়েছে। থিংক উইন উইন। চিন্তা করো মানে হচ্ছে দুইজনই যে কিভাবে জিততে যে পারে। এমন একটা ডিলে আসা যেকোনো ক্ষেত্রে, এটা হ্যাঁ, হয়তো পার্সোনাল রিলেশনশিপ হোক বা হচ্ছে ক্লায়েন্টের ক্ষেত্রে হোক বা বিজনেসে হোক, অর্গানাইজেশন হোক, যেটাই হোক না কেন, যে এমন একটা রিলেশন আসা যেটা হচ্ছে যে দুজনের উইন থাকবে। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। এমন একটা রিলেশন না নেওয়া যেটা হচ্ছে যে যেকোনো একটা সাইড আসলে উইন হইলো আর অপর সাইডটা আসলে লস হইলো, এরকম সিচুয়েশন যাতে না হয়, এটাই আর কি এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, যেমন এন্ড দেন সম্পর্ক। আমাদের নেক্সট যে হ্যাবিটটা আছে, এই হ্যাঁ, হ্যাবিট নাম্বার এটা কত, 5 হুম, নাম্বার হ্যাবিট। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। তো হুম, এটা হচ্ছে যে লিসেন ডিপলি বিফোর স্পিকিং। তো আমাদের মোস্ট পিপল আসলে তারা শুনে যে আমরা কি রিপ্লাই দিব, কিন্তু তারা আসলে আন্ডারস্ট্যান্ড করতে চায় না আসলে আদার পার্সন কি বুঝাইতে চাইতেছে। এটা মোস্টলি একটা পার্সোনাল রিলেশনশিপের একটা অ্যাডভাইস, কারণ এটা তো একটা ব্যালেন্স করবে, তাই না? কারণ আপনার নেটওয়ার্কিং বা সম্পর্ক অ্যাজ তৈরি এন করার। অ্যাজ এন এন্টারপ্রেনার হন বা আপনি হচ্ছে কর্পোরেট লাইফে যান বা যেটাইতে যান, আপনার একটা লাইফের একটা ব্যালেন্স লাগবে, যা শুধু আপনি আপনার জব নিয়ে পড়ে আছেন বাট আপনার পার্সোনাল রিলেশনশিপ বা লাইফ এইদিকে ব্যালেন্স হারায় যায় গেল, এটা আসলে লাইফ না। তো তিনি চাইতেছেন যে আমাদের অর্গানাইজেশন থেকে শুরু করে হচ্ছে যে পার্সোনাল লাইফ থেকে শুরু করে ওয়ার্ক লাইফ থেকে শুরু করে একটা ব্যালেন্স আনতে। তো আমাদের এই জায়গাতে তিনি আসলে আমাদেরকে বলা হয়েছে যে আমরা কথা বলার আগে আমরা আগে বুঝার চেষ্টা করব, তাকে আসলে আমরা শুনবো যে হুম, তিনি হুম। আসলে কি বুঝাইতে চাইতেছে বা কি বলতে চাইতেছে। আর আমাদের হিউম্যানের একটা পার্সোনাল সমস্যা হচ্ছে যে আমরা শুনতে চাই না, আমরা নিজে আসলে বুঝি। বলতে চাই বেশি। মানে ওই তো পাশের সমস্যাটা আমরা শুনতে চাই না। এটা এটা আমরা মানে লিসেনিং এর পার্টটা বোঝানো হয়েছে। মানে আমরা শুনতে খুব কম পছন্দ করি। অন্যজনের প্রবলেমটা শুনতে খুব কম পছন্দ করি। নিজের সমস্যার কথা বলতে পছন্দ করি। যে আমার অমুক সমস্যা ভাই, এইটা সমস্যা। কিন্তু ভাই অমুক আপনার বিপরীত পাশের লোকটা শোনেন না, ওনার কি সমস্যা? এটা ডিপলি শোনেন। যখন হ্যাঁ, আপনি এরকম ডিপলি একটা মজার একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিছে উনি। তো উনি একবার হচ্ছে যে আ ট্রেন দিয়ে যাইতেছিল। ট্রেনে যাইতেছিল, তো একটা পিচ্চি খুবই অ কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। তো সবাই ওই ট্রেনের সবাই আসলে খুবই ডিস্টার্ব ফিল করতেছে যে কেমন এই বাচ্চা এরকম চিল্লাচিল্লি করতেছে, সবাইরে ডিস্টার্ব করতেছে। আ তো উনিও সেখানে বসা ছিল। তো এরকম হইতেছে, তখন আর সহ্য করতে পারতেছিল না। উনি আসলে সহ্যের সীমা পার হয়ে গেছে যে এরকম ভাবে কান্নাকাটি করতেছে। তো উনি যায়া ওই প্যারেন্টস উনার যে আ পিচ্চিটার যে আ আব্বু ছিল, ওই আব্বুকে বলছে যে পিচ্চিটা তো খুবই ডিস্টার্ব করতেছে, উনাকে থামান না কিল্লা। তো ওই পিচ্চি যে আব্বু, উনি বলছে যে মাত্রই ওর আম্মু মারা গেছে। তো আমরা হসপিটাল থেকে আসলাম। তো তিনি আসলে একেবারে চুপ হয়ে গেছে। এই কিন্তু ডিস্টার্ব ফিল করতেছিল। বাট হুম, তিনি যখন জিনিসটা শুনলেন যে আসলে পরিস্থিতিটা কি বা সার্কামস্ট্যান্স টা কি, তার কিন্তু কমপ্লিটলি একটা পারসেপশন চেঞ্জ হয়ে গেল। যে হুম। আসলে ঘটনাটা কি ঘটতেছে। উ ঘটনাটা অন্য, তার যে হ্যাঁ। ডিস্টার্ব হওয়ার পরিবর্তে তার কিন্তু একটা মায়া কাজ করা শুরু করলো ঘটনার পরিপ্রেক্ষিতে। তো এই জিনিসটা এখানে বোঝানো হইছে যে না, আমরা আগে জাস্ট তাকে বুঝার চেষ্টা করব যে তিনি আসলে কি বলতে চাইতেছে বা হচ্ছে তার সার্কামস্ট্যান্স টা কি, এরকম আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করা। এইজন্য তাকে কোনো কিছু আসলে মানুষকে রিপ্লাই দেওয়ার আগে বা হচ্ছে যে কোনো একটা সার্কামস্ট্যান্স কে জাজ করার আগে নিজেকে ওই জাজমেন্ট এর মধ্যে নিয়ে আসা, যে ওই সিচুয়েশনটা বা ওই সার্কামস্ট্যান্স এর মধ্যে নিজেকে আগে ফিট করানো। যে হুম, হুম। এইজন্যই তিনি আসলে বলছে যে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এই বিষয়টাও কিন্তু ডেল কার্নেগি সেম বলছে, ঠিক আছে? ডেল কার্নেগিও কিন্তু এই কথাটাই বলছে তার বইতে, হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই কথাটাতে একই কথা, উনিও একই কথাগুলোই বলছে, যে প্রথমে আগে শুনতে শিখুন, আগে মানুষের প্রবলেমগুলো অবজার্ভ করতে শিখুন, তারপর রিপ্লাই দিন। তারপর বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটার সমস্যাটা আসলে কি। যেমন আরেকটা উদাহরণ, এই উদাহরণটা কোথায় পড়ছিলাম আমার মনে নাই, যে কোনো একটা বইতে হয়তো। কিন্তু উদাহরণটা এরকম যে ট্রেনে করে, যে কিছুক্ষণ আগে উদাহরণ দিলে ওরকমই, ট্রেনে করে একটা বাচ্চা যাচ্ছে। এখন বাচ্চা জানালা দিয়ে তাকায় দেখে, বলতেছে এই দেখো গাছ চলে যাচ্ছে, এই দেখো বাস চলে যাচ্ছে, বলতেছে উড়ে যাচ্ছে বা তুফানের মতো যাচ্ছে, এরকম বলতেছে। বাচ্চাটা কি পাগল নাকি, এরকম বলতেছে কেন? না, বাচ্চাটার মাত্র চোখের অপারেশন করে আসলো, সে দেখতেছে সবকিছু যাচ্ছে, কিন্তু ট্রেনটাই যে যাচ্ছে ওটা বুঝতে পারতেছে না সে। তো প্রথমে যে ব্যক্তি কমেন্ট করেছিল সে বলতেছিল
এই বাচ্চাটা পাগল নাকি ওরকম বলতেছে কেন? এই যে কমেন্টটা আগে করে ফেললো, সে অবজার্ভ করতে পারেনি বাচ্চাটার কি সিচুয়েশনে আছে। তো এইটা আমাদের সমস্যা। আমরা অনেকেই সিচুয়েশন বুঝতে চেষ্টা করি না যে ক্লায়েন্টের কি সিচুয়েশন আছে, বা আমি যার সঙ্গে নেটওয়ার্ক করার চেষ্টা করতেছি তার কি সিচুয়েশন আছে, এই মুহূর্তে তার কি সিচুয়েশন চলতেছে, সে কোন প্রবলেম ফেস করতেছে, তার কি সমস্যা আছে, তাকে কি বলে সম্পর্ক শুরু করা যেতে পারে, কি বলে বিক্রয় করা যাইতে পারে, এটাকে বোঝানো হয়েছে। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। আগে বুঝার রাইট, চেষ্টা করুন, আগে বুঝার চেষ্টা করুন, তারপর তো বুঝবেন। রাইট, এরকম। এক্স্যাক্টলি। আচ্ছা, দেন আমরা 6 নাম্বারটাতে চলে আসি। 6 নাম্বারটা হচ্ছে সিনারজাইজ। হ্যাঁ। সিনারজাইজ হচ্ছে যে আমাদের যে এই যে হোল যে অ্যাজাম্পশন, যে ছোট ছোট পার্ট, ছোট 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 অ্যাকশনস, এগুলাকে হচ্ছে যে যদি আমরা বড় ছোট ছোট যে ডিফারেন্সেস গুলো আছে, এটাকে যদি আমরা একটা কোলাবোরেশনের মধ্যে নিয়ে আসি, আউটকামসটা কিন্তু হচ্ছে যে অনেক হিউজ আসবে। দেন হুম। আপনি যে নিজে একা যে কোনো একটা স্টেপ নেন, যেমন ফর এক্সাম্পল আপনি একটা অর্গানাইজেশন অথবা একটা কোম্পানি রান করেন। তো ওই কোম্পানির মধ্যে হচ্ছে যে আপনি যদি নিজে এক ম্যাসিভ একটা হচ্ছে যে যদি অ্যাকশন নেন, যতটুকু না এফেক্টিভ হবে তার থেকে বেশি এফেক্টিভ বা বেশি বড় আউটকামস আনা যাবে যদি আপনার একটা সুন্দর একটা টিম থাকে। তিনি হুম। এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে যে এজ এ টিম হিসাবে আপনার ছোট ছোট পার্ট গুলা বা করা, এই কোলাবোরেশনের যে একটা অন্যতম একটা যে কি বলে এটাকে, ভুলে গেলাম টিম ভোকাবুলারি। তৈরি করা, একসঙ্গে হ্যাঁ, টিম টিম তৈরি তৈরি করা। করা, যে একটা গ্রেটার একটা এরকম একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট ইউ গো অ্যালোন, ইফ ইউ হুম। ওয়ান্ট টু সো ফার গো টুগেদার। তো এরকম একটা বলা যায় যে আপনি যদি অনেক দূরে যাইতে চান তাহলে এরকম একটা টিম আসলে তৈরি করুন, যেটা আসলে ছোট ছোট পার্ট থাকবে, এই ছোট ছোট পার্ট আসলে বড় একটা গ্রেটার একটা আউটকাম আনবে। এটা অ্যাকচুয়ালি একটা হ্যাবিট, ঠিক আছে? এটা ছোটবেলার থেকে শিখতে হবে। আপনি হঠাৎ করে বড় টিম তৈরি করতে পারবেন না। এই হ্যাবিটটা আমি মনে করি ছোটবেলা থেকে শেখানো উচিত। যেমন ওই যে স্কুল কলেজে খেলাধুলা শিখায় না, অনেক সময় খেলাধুলা করতে দেয় যে, হুম, হুম। এই খেলাধুলার মাধ্যমেই শিখতে হবে। বাচ্চাদেরকে বোঝানো উচিত। এডুকেশন সিস্টেম তো এইটা বুঝায় না যে কোলাবোরেশন কিভাবে করতে হয়। আহ, অনেক সময় একটা কাজ দেয় না আমাদের স্কুল কলেজে, যে তোমরা সবাই মিলে দল বাঁধে একটা করে ছবি ছবি বানাও, এরকম, বা তোমরা দল হুম। বাঁধে একটা করে দল হয়ে এই প্রশ্নটা সলভ করো। তো হুম। ওই জায়গায় দল বাঁধে কাজ করানো শিখায়, কিন্তু আমাদেরকে আসলে এই জিনিসটা ভালোভাবে বোঝানো হয় না যে কোলাবোরেশন কি। তোমরা যেই যেই রাইট। বিষয়ে অভিজ্ঞ সেই সেই বিষয় নিয়ে প্রবলেমটা সলভ করো। একটা, মনে করেন একটা মোবাইলের ভিতরে সমস্যা হয়েছে, কিন্তু মোবাইলের পার্টস এর বিভিন্ন পার্টস থাকে না, আইসি থাকে হুম। বা বিভিন্ন মাদারবোর্ড থাকে, কিবোর্ড থাকে। তো একটা ব্যক্তি হয়তো মোবাইলের সমস্ত কিছু বুঝতে নাও পারে, বা মোবাইলের ভিতর কোন সমস্যাটা হয়েছে সে সমস্ত কিছু নাও বুঝতে পারে। হয়তো সে একটু জিনিস জানে যে আইসির সমস্যা কিভাবে ধরতে হয়, এটা আমি জানি। আরেকজন হয়তো সে জানে যে কিভাবে মাইক্রোফোনের সমস্যাটা ধরতে হয়, আমি জানি, বা সলভ করতে হয়, এটা জানি। তো একটা টিম বার করেন, যেই লোকটা যেই টিমটা পুরা মোবাইলের মধ্যে কি সমস্যা আছে সেটা খুঁজে বার করবে, টিমটা পুরোটাই মিলে, এবং সলিউশনও খুঁজে বার করতে পারবে। টিম, এটাকে বলা হয় সিনার্জাইজ। মানে সবাই মিলে একটা টিম বার করুন, যে টিমটা একটা বড় ধরনের এন্টারপ্রেনার, একটা উদ্যোক্তা হবে, বা বড় ধরনের একটা প্রবলেম সলভ করবে সোসাইটির, এবং যে এই সোসাইটিকে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রয় করে অনেক মুনাফা আনা যাবে। তো এইটাই হচ্ছে মেইন পয়েন্ট। তো সিনার্জাইজ, আমরা সবসময় ভাবি এক আর এক দুই, কিন্তু এক আর এক সবসময় দুই হয় না। এক আর এক দুইও হয়, চারও হয়, পাঁচও হয়, ছয়ও হয়। যদি আপনি ভালো ব্যক্তির সঙ্গে যোগ হতে পারেন তাহলে অনেক বড় সংখ্যাও হতে পারে। কম্পাউন্ড, হ্যাঁ, যেটাকে আমরা কম্পাউন্ড। কম্পাউন্ড ইফেক্ট বলি। হ্যাঁ, হ্যাঁ। কম্পাউন্ড ইফেক্ট আসতে পারে। যদি আপনি এমন মনে করেন আপনি এমন একটা ব্যক্তির সঙ্গে কোলাবোরেশন করছেন, যেই ব্যক্তিটার চিন্তাধারাও উন্নত এবং আপনার চিন্তাধারাও উন্নত। আপনি একটা জিনিস সলভ করতে পারেন, মনে করেন আপনি একটা ল্যাপটপের এক সাইড সলভ করতে পারেন, ওই ব্যক্তিটা আরেক সাইড সলভ করতে পারে সমস্যার।
তো দুইজন মিলে কোলাবোরেশন করলেন, এখন দুইজন মিলে কি পুরো ল্যাপটপটার সমস্যার সমাধান করতে পারেন। তার মানে আপনি হিউজ দুইজন মিলে কিন্তু একে একে দোয়াশ হয়ে যাবেন তখন। একে একে শুধুই হবে না তখন, একে একে 10 লাখ 20 লাখ 4 লাখ টাকা মানে অসংখ্য ইনকাম আনতে পারবেন। এটাই বোঝানো হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে যেমন ধরেন হচ্ছে যে আমরা যদি আহ, ইয়া বলি, কি বলে, যে অ্যাপেলের যদি একটা এক্সাম্পল দেখি, অ্যাপেলে কিন্তু যে ফ্রন্টে কিন্তু সবসময় হচ্ছে যে আমাদের স্টিভ জবস থাকতো, উনি আইসা অ্যানাউন্সমেন্ট দিত, ওনার প্রেজেন্টেশন কোয়ালিটি ছিল অনেক ভালো। বাট আমরা যদি ব্যাক এন্ডে দেখি, ব্যাক এন্ডে কিন্তু আরো দুইজন তিনজন ফাউন্ডার ছিল, তারা কিন্তু অত বেশি সামনে আসতো না। এই স্টিভ ওইজনিক না সামথিং এরকম একটা নাম, আমার নাম একটু ডিফিকাল্ট। আর আরেকটা হইতেছে যে রোনাল্ড ওয়াইনি না কি যেন এরকম একটা নাম। ওনারা কিন্তু সামনে আসতো না, বাট ওনারাও কিন্তু জিনিয়াস ছিল, ওনাদের মিশন কিন্তু সেম ছিল, যে না আমরা কিভাবে আসলে এই কম্পিউটারটাকে অ্যাভেলেবেল করতে পারি প্রত্যেক হিউম্যানের জন্য। যে হুম মিশন সেম, বাট হচ্ছে যে তিনজনে তিনটা প্রবলেম সলভ করতো। সে একটা স্টিভ জবস, উনি আসলে ফ্রন্টে থাকতো, ফ্রন্টে আইসা একটা প্রেজেন্টেশন কিভাবে বা ডিজাইনিং এ কাজ করতো। আবার ব্যাক এন্ডে হচ্ছে যে ওনার যে স্টিভ জবস এর যে ফাউন্ডার, ওনারা কাজ করতো। যে এই যে মিলা একটা সুন্দর একটা টিম বিল্ড হইলো, এটা কিন্তু একটা বড় একটা আউটকাম আইনা দিছে। এট দ্য সেম থিং যদি আমরা রকমারির দিকে তাকাই, রকমারিতে মাহমুদুল হাসান সোহাগ, উনি কিন্তু সামনে কাজ করায়, উনি কিন্তু লেকচার টেকচার দেয়, ইটি দেয়, ওয়েল ফেমাস। আবার হুম রকমারির বিহাইন্ডে যিনি ছিলেন, ওনার নাম হইতেছে লিটন। ওনার নাম আপনি দেখেন ওনাদের ইটি শুনলে, তো উনি কিন্তু সামনে আসে না। তো ওনাদের মধ্যে যে কি যে হয়েছে যে বিষয়ে ভালো একটা হ্যাঁ কোলাবোরেশন হয়েছে, যে সেম স্কিল না, একটা কমপ্লিমেন্টারি স্কিল আইসা ওনারা 1 1 + 3 আনছে আর কি, যে যেটাকে হুম আমরা ওই সিনার্জাইজ বলি, কম্পাউন্ড ইফেক্ট বলি। তো এখানে লিডারশিপের বিষয়টা আর কি বলা হয়েছে, যে আমরা যখন কোনো একটা অর্গানাইজেশন বা ইটি চালাবো, সেটা হচ্ছে যে আমরা সিনার্জাইজ করব, যে আমাদের মধ্যে কি আসলে ল্যাক গুলো আছে, ওই ল্যাক, যেমন আমরা আমরা একটা গ্রেট প্রোডাক্ট বানাইতে পারি, কিন্তু আমরা এই প্রোডাক্টটা সেল করতে পারি না। আমাদের তাহলে কি দরকার, এরকম একটা এমন একজন মানুষের খুঁজে আনা যে আসলে সেল করতে পারবো। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, যে না, সিনার্জাইজ, যেটা আসলে গ্রেটার আউটকামস আমাদেরকে দিবে। লাস্ট যে হ্যাবিটটা, সেটা হচ্ছে যে শার্পেন দ্য স। শার্পেন দ্য স হইতেছে কমপ্লিটলি নিজেকে রিনিউ করা কমপ্লিটলি। যে এখানে চারটা, লার্নিং। হ্যাঁ, যে চারটা বিষয়ে বা চারটা দিকে আমাদেরকে পার্সোনাল লাইফে রিনিউ করার কথা বলা হয়েছে, যে আমরা প্রত্যেক দিন, যেমন আমরা আমাদের লাইফটাকে পেন্সিলের মতো বলা যায়, যে আপনি প্রত্যেকদিন লিখলেন, লেখার পর হচ্ছে যে জিনিসটা কিন্তু আবার শার্প করা লাগে, তাই না? হ্যাঁ পেন্সিল পেন্সিল পুরানো কিন্তু হয়। লিখলে কিন্তু ইয়া হয়, হ্যাঁ। তো এরকমই বিষয়, এখানে আমাদের চারটা জিনিস আমাদের প্রত্যেক দিন শার্প করলে বেস্ট, বা আপনি হুম উইকলি ধরতে পারেন। যেমন প্রথম যেটা হয়েছে যে ফিজিক্যাল আপনি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ তো বললামই, শুরুতেই তো বলছি যে আপনার ওভারঅল লাইফের কোয়ালিটি ভালো করে। দ্বিতীয়ত মেন্টাল যে শার্পেন দ্য স আছে, সেটা হচ্ছে বই পড়া, বা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি বা কোনো কিছু এরকম, যেটা আপনার নলেজ, মানে আপনার ব্রেনকে ভাবায়, এরকম কোনো কিছু। ইমোশনাল হচ্ছে যে পার্সোনাল লাইফের রিলেশনশিপ, হাজবেন্ড ওয়াইফ, তারপরে সামাজিক যে লাইফ আছে, যেমন আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, অর্গানাইজেশন হইতে পারে। আর দেন হচ্ছে স্পিরিচুয়াল, আপনার যে আপনি যে ভ্যালুটা আপনার মধ্যে আছে, মুসলিম হলে মুসলিম ভ্যালুজ, হিন্দু হলে হিন্দু ভ্যালুজ, বা আপনার যে ভ্যালুটা আপনি ফলো করেন, ওই ভ্যালুটাকে কেয়ার করা। এই চারটা বিষয় আর কি আমাদেরকে রিনিউ করার কথা বলছে, যে শার্পেন দ্য স। ইভেন আমরা এই জিনিসটাকে যদি আমরা স্কিলের দিকেও ফিট করি, সেটাও কিন্তু খাটে। যেমন হচ্ছে যে আপনি ওই 5 বছর 10 বছর আগে আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, কিন্তু এখন তো গ্রাফিক ডিজাইনের কাজে তেমন নাই, আছে টপ 1% আছে, বাট আপনি আছে, আপনার কিন্তু যে উন্নত স্কিলটাকে, লেভেলের, আরো উন্নত লেভেলের। হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো এআই ইউজ করতে জানেন না, ক্যানভা জানেন না, আপনি কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছেন। তো এই জন্য এখানে শার্পিন দা আপনাকে হচ্ছে যে প্রতিনিয়ত রিনিউ করা লাগবে। হ্যাঁ, নিজেকে আপডেট রাখাই হচ্ছে মেইন মেইন কোর প্রিন্সিপাল। আপনাকে সর্বদা নিজেকে আপডেট রাখতে হবে। যদি আপনি আপডেট না রাখেন, একসময় হারাই যাবেন। এটা একটা হ্যাবিট।
এটাকে এখানে 7 হ্যাবিটের কথা বলা হয়েছে। হ্যাবিট মানে অভ্যাস। আপনাকে এগুলোতে অভ্যাস করতে হবে। অর্থাৎ বি প্রোঅ্যাক্টিভ, আপনাকে অ্যাক্টিভ থাকার বা নিজের মধ্যে ভুলগুলোকে খুঁজে বের করার এটা একটা হ্যাবিট বানাইতে হবে আপনাকে। আমার মধ্যে কি কমতি আছে, আমাকে কি শিখতে হবে এবং আমি কিভাবে আরো নেটওয়ার্ক তৈরি করতে পারি, এই হ্যাবিটটা বানাইতে হবে। আরো কিভাবে নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে, আরো কিভাবে বিক্রয় করতে পারি, এটারও ব্যাপারে আপনার একটা হ্যাবিট তৈরি করতে হবে। মানে সবকিছুর ব্যাপারে হ্যাবিট। যখন আপনার এগুলোর মধ্যে একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, অটোমেক হ্যাবিট, সেটা সেই হ্যাবিটটার মধ্যেই আপনি তখন যখন চলে যাবেন, তখন আপনাকে আর কেউ আটকাইতে পারবে না। এটা তখন আপনি নিজেই একটা মানে একটা গতিতে চলে যাবেন। মোমেন্টাম তৈরি হবে আপনার মধ্যে তখন। মানে আপনাকে যখন প্রথমে ব্রাশ করতে দেওয়া হয়তো, আপনি কিন্তু ব্রাশ করতে আগ্রহী হননি, বা রাইট। প্রথম দিন করছেন হয়তো দ্বিতীয়বার ভুলেই গেছেন। কিন্তু যখন এটা প্রতিদিন করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছে, আপনার মাইন্ড কিন্তু সকালবেলা কিংবা রাত্রিবেলা অটোমেটিকলি ব্রাশ হাতে নেন যায়। আপনাকে বলতে হয় না, অটোমেটিকলি যায় নেন। আপনি কিন্তু ভুলে যান না। ভুলে গেলে খুব বেশি জোর হয়তো আপনি 2 দিন 3 দিন ভুলে গেছেন, কিন্তু প্রতিদিন কিন্তু ভুলে যান না, কারণ এটা হ্যাবিট তৈরি হয়ে গেছে। তো ঠিক এই 7 হ্যাবিট, এই 7টা বিষয়ের প্রতি যদি আপনি অভ্যাস তৈরি করেন, তাহলে আপনার মোমেন্টাম তৈরি হবে, আপনার লাইফের একটা গতি পাইবেন আপনি। আপনি কখনোই আর ফেল করার চান্সে থাকবেন না। আপনি সবসময় উইন করার একটা মানে উইন পাবেন এরকম একটা আশায় চলে যাইতে পারবেন, যে আমি আচ্ছা, এখনই। আপনার কি মনে হয়, আপনাকে যদি আমি আস্ক করি যে এই 7টা হ্যাবিট যেটাকে বলছে যে স্টিভেন কেভিন বলছে যে এই 7টা হ্যাবিট যার মধ্যে আছে সে খুবই হাইলি ইফেক্টিভ একজন মানুষ। তা আপনি হ্যাঁ, কি এই বর্তমান দুনিয়াতে এমন হাইলি ইফেক্টিভ মানুষ কি আছে আপনি দেখছেন? যে কারে কারে বলা, কারে দিয়ে বেস্ট এক্সাম্পল বলা যায় যে না ওই ব্যক্তিটা হাইলি ইফেক্টিভ মানুষ? অসংখ্য আছে। যেমন আমি গ্রে ভি, ওই যে মার্কেটার যে আছে না, নাম কি জান, হ্যাঁ, 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 গ্রেভি চিনি আমি ওনারকে। উনি উনি কিন্তু উনার active লোক, মার্কেটিং মার্কেটিং এ খুবই এক্সপার্ট। আরো অসংখ্য লোক আছে, যেমন বড় বড় ফাউন্ডাররা তো আমাদের চোখের সামনে ঘোরাফেরা করছে। ফাউন্ডাররা আমি জানি না ওনারা কি আসলে কি হাইলি ইফেক্টিভ কিনা, কেন কারণ হচ্ছে যে যেমন যারা ইন্ডাস্ট্রিয়াল লিডার বা হচ্ছে যে যারা মানে উনি বলছে যে এই 7টা হ্যাবিট যার মধ্যে পাওয়া যায় তিনি হাইলি ইফেক্টিভ মানুষ। বাট 7টা আপনাকে 7টা একই সাথে গ্রো করতে ইম্পসিবল এর কিছু নাই, বাট হচ্ছে গ্রো করতে পারলে আপনি তত বেশি আসলে একটা হাইলি ইফেক্টিভ মানুষ হবেন। এখন সাকসেসফুল এর ডেফিনিশন তো আলাদা। যেমন আপনি যদি আমি যদি ধরেন কার কথা বলা যায়, যেমন ইন্ডাস্ট্রি এখন সবথেকে ফেমাস এন্টারপ্রেনার হইতেছে ইলন মাস্ক। ইলন মাস্ক কিন্তু হাইলি ইফেক্টিভ মানুষ না। আপনার কি মনে হয় ইলন মাস্ক হাইলি ইফেক্টিভ মানুষ না? কি জন্য না? কারণ হইতেছে ওনার পার্সোনাল লাইফের যে ব্যালেন্স নাই, পার্সোনাল লাইফে ওনার ব্যালেন্স ছিল না। উনি তো এখন হয়তো কোলাবরেশন। ব্যালেন্স, কারণ হচ্ছে যে এখানে দেখেন, এখানে যে 7টা হ্যাবিট আছে, 7টা হ্যাবিট যদি আপনি দেখেন প্রত্যেকটা এরিয়াতে আপনাকে একটা ভালো একটা ব্যালেন্স দিছে। প্রথমত আপনার থিংকিং, আপনার যে অ্যাকশন প্ল্যান, আপনার যে এটা কিন্তু প্রথম 3-4টা হ্যাবিটে আপনাকে অনেক সুন্দরভাবে একটা গাইডেন্স দিছে। যেমন প্রথমে কিন্তু প্রোঅ্যাক্টিভ হইবেন, হ্যাঁ, আপনি সিচুয়েশন ইলন ম্যাটার না। মাস্কের কথা উদাহরণ দিলেন না, ইলন মাস্ক কিন্তু হচ্ছে ওই যে থিঙ্ক, আমরা কি ওখানে একটা উনি পড়লাম না, প্রোঅ্যাক্টিভ মাইন্ডেড। হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্টিভ মাইন্ডেড, বিং উইথ দ্য proactive। এন্ড ইন মাইন্ড। মানে হুম। উনি সব সময় শেষের দিক থেকে চিন্তা করে যে উনি আউটকামটা। উনার হচ্ছে যে প্রথম 3টা হ্যাবিট আমার কাছে মনে হয় উনার প্রথম 3টা হ্যাবিট উনার সাথে গেছে। হুম, হুম। পরের গুলো অত বেশি যায় নাই। কারণ থিংক উইন উইন সিচুয়েশনটা উনার কাছে হয়তো তেমন যায় না। কারণ হচ্ছে যে উনি একটু কন্ট্রোভার্সিয়াল, উনার লিডারশিপ নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল আছে। কারণ হচ্ছে যে উনি অনেক মানুষকে ফায়ার করে দিছে, বা মোস্টলি উনি চাইছে যে আমি অ্যাম্বিশন আমি এমন মানুষদেরকে হায়ার করব হাইলি ট্যালেন্টেড যার অ্যাম্বিশন আছে। তো হুম। এইজন্য যার আসলে অ্যাম্বিশন নাই, যে একটা ব্যালেন্স লাইফ লিড করতে চায়, সে আসলে টেসলাতে গিয়ে হয়তো ভালো একটা লাইফ লিড করছে আমার কাছে মনে হয় না আসলে। কিন্তু এদিক দিয়েও চিন্তা করলে পাওয়া যায়, দেখেন ওনার যেগুলা প্রোডাক্ট, ওগুলো কিন্তু থিঙ্ক উইন উইন ভাবেই চিন্তা করে বানানো হয়েছে। দেখেন ওই যে প্রোডাক্ট গুলো বানাইছে আর কাস্টমারের জন্য, ওই প্রোডাক্ট গুলো নিয়ে তারা কিন্তু সবাই স্যাটিসফাই, তারা কেউ হ্যাঁ, কমপ্লেইন করছে থিংক না। উইন উইনে আছে মানে আপনার হচ্ছে যে এখানে আমি স্পেশালি রিলেশনশিপের বিষয়টাতে যদি আমরা আসি, যেমন এমপ্লয়ীদের সাথে রিলেশনশিপ কেমন ইলনের, এটা তো আমরা জানি না, বাট আমি যতটুকু দূরে থেকে দেখছি উনি হচ্ছে যে উনার কাজটাই মেইন প্রায়োরিটাইজ। উনি
আমি যতটুকু ইন্টারভিউ দেখা হয়েছে উনি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট সামওয়ানস লাইফ, যে তুমি হইতেছে তোমাকে হাইলি পে করব, সবকিছু দিব, বাট তোমার মিশন থাকতে হবে। মিশন ছাড়া ওখানে আপনার টিকে থাকা খুবই ইম্পসিবল একটা বিষয়। আহ, মানে উনি যখন স্টার্টিং এ ছিল স্পেস এক্স উনি তো এই এইগুলা, জন্যই ওই ধরনের লোককে হায়ার করে যার মিশন হ্যাঁ আছে, যে তার মিশন আছে, গোলকে হ্যাঁ অ্যাচিভ করে দিবে। হ্যাঁ, হ্যাঁ যে তার গোলকে অ্যাচিভ করে দিবে, সে নিজে এগুলোকে খুঁজে বের করে, ঠিক আছে। এবং হ্যাঁ যাদেরকে হায়ার করে, ঠিক আছে, উনি যাদেরকে হায়ার করে তাদেরকে যে সুবিধাগুলা দেয়, সেই ওখানে উল্লেখ করা আছে। অনেক সময় ওনাদেরকে বলে দেয় যে আমি তোমার পরিবারের বা বাচ্চা কাচ্চাকে যাইতেগুলো আছে সবাদেরকে এডুকেশনের ব্যবস্থা আমি করে দেব, বা আমি তোমার লাইফের এই করে দেব। ওগুলা আগেই উনি এটা বানায় টার্মস নাই, এন্ড ঠিক আছে, কন্ডিশনস, হ্যাঁ কন্ট্রাক্ট, যে এইটা উইন উইন বানায় নাই আগে। হ্যাঁ তা ঠিক আছে, বাট আমি বললাম যে পার্সোনাল লাইফের বিষয় এখানে, মানে প্রথম তিনটা হচ্ছে যে ধরেন আপনার পার্সোনাল লাইফের প্রোডাক্টিভিটি, আপনার সিচুয়েশন যাই হোক, আপনার মানে মেইনলি হচ্ছে যে আপনি যে অ্যাকশন গুলো নিতে পারেন সেটার একটা রেসপন্সিবিলিটি। আর দেন হচ্ছে দ্বিতীয় যে দুইটা হ্যাবিট বা তিনটা হ্যাবিটের কথা আছে, সেটা হচ্ছে যে রিলেশনশিপ বলা যাবে, পার্সিয়েশন বলা যায়, যে আপনার সাথে আপনার ফ্যামিলির রিলেশন কেমন হবে, আপনার সাথে আপনার হচ্ছে যে অর্গানাইজেশন বা আপনার যে একটা টিম আছে, আপনি হয়তো এন্টারপ্রেনার, যে ওনাদের সাথে একটা ভালো একটা রিলেশনশিপের যে একটা বলা হয়েছে, বা আপনার লিডারশিপটা কেমন হবে, এরকম একটা গাইডেন্স দেওয়া হয়েছে। এই দুইটাতে আপনার একটা মোটামুটি অলমোস্ট লাইফ ব্যালেন্স হয়ে গেল। থার্ড যেটা আপনার পার্সোনালি যে ইমপ্রুভমেন্টের জায়গাটা, প্রতিনিয়ত লার্ন করার যে বিষয়টা, তো এই 7টা হ্যাবিট আসলে একটা কমপ্লিমেন্ট কমপ্লিট একটা সাকসেসফুল এন্টারপ্রেনার বা সাকসেসফুল একজন লাইফ লিড করার মতো একটা গাইড আসলে উনি দিছে আমার মনে হয়। এখানে এখানে সবকিছু দিছে, উনি বলেও দিছে, হ্যাপিনেস এর ব্যাপারেও কিন্তু কথা বলছে এইসবের মধ্যে। এটা যদি হ্যাঁ অ্যাকসেপ্ট করে চলা যায় তাহলে আপনার লাইফে হ্যাপিনেস এবং বিজনেসের সাকসেস সবকিছু মেনটেন থাকবে। হ্যাঁ উনি এই কথা অ্যাবসলিউটলি। বলে দিছে। হ্যাঁ, তো এইটা মানে দেখেন, ওই যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স আর সার্কেল অফ কনসার্ন নিয়ে আমরা ভাবলাম, ওখানে বলেই দিছে আপনি যদি সার্কেল অফ কনসার্ন নিয়ে সারাক্ষণ থাকেন তাহলে আপনার জীবনে দুঃখ আর দুঃখ, আপনার এখানে আর কিছুই করার নেই। আপনি দুঃখ কনজিউম করতেছেন নিজে থেকেই, আপনাকে তো কেউ বলে নাই। এত চিন্তা করার কি আছে, আপনার দুঃখ নাই তো আপনি নিজে কি কনজিউম করতেছেন নিজে থেকে। দুঃখ নাই, কিন্তু আপনাকে বাদ দিতে হবে। আমার মধ্যে কিছু নাই, নাই আমার এত টেনশন নাই, আপনাকে নিজে ডিলিট করে দিতে হবে সবকিছু। যে আমার মধ্যে যে দুঃখটা আছে এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে বলে দিতে হবে যে এটা এটা সিম্পল বিষয়, এটা এটা যা হয়েছে এটা সিম্পল, এটা আর কিছু নাই। এখন আমার নেক্সট স্টেপ কি হবে, পরবর্তী ধাপটা কি হবে যেটার কারণে আমি উন্নতি করতে পারবো এবং বিজনেসকে নেক্সট লেভেল নিয়ে যেতে পারবো বা নিজের লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। শুধু এটাকে চিন্তা করতে হবে, পজিটিভ থিঙ্ক, এটাই। রাইট, অ্যাবসলিউটলি। তো আমি আশা করি যে এই 7টা হ্যাবিট প্রথমত আমি নিজে আগে চেষ্টা করব, দেন সবার জন্য শুভকামনা রইল, সবাই যেন এই 7টা হ্যাবিট আয়ত্ত করতে পারে। আহ, হ্যাঁ, তো আই থিংক ইটস ফাইন আজকের জন্য। হ্যাঁ, ইটস ফাইন, আজকের জন্য অনেকটু হয়েছে কথা বলা। ঠিক আছে, আমরা আজকের জন্য শেষ করলাম। ভালো থাকবেন, টাটা, বাই বাই।